অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সেন্টার ফর পলিসি ডায়ালগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে 2021-22 অর্থ বছরের বাজেট কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে জুন মাসে, এবং সিপিডি প্রতি বছরের মতো ধারাবাহিকতা ভাবেই এবারও বাজেটের জন্য সুপারিশমালা তৈরি করেছে। বস্তুত আপনারা জানেন যে সিপিডি বিভিন্ন সরকারের বিভিন্ন যে উদ্যোগগুলি নেওয়া হয় বাজেট প্রণীত হওয়ার আগে, যে সমস্ত আলাপ আলোচনা বিভিন্ন ফোরামে হয়ে থাকে সেগুলোতে সিপিডি অংশগ্রহণ করে থাকে। এই বছরও আমাদের এখানে জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল যে বিভিন্ন খাতের যারা আছেন বাজেট নিয়ে কাজ করেন তাদেরকে আহ্বান জানানো হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের বাজেট সুপারিশমালা দেওয়ার জন্য ওনাদের কাছে। আমাদের পক্ষ থেকে আমরা তাদের কাছে আমাদের সুপারিশমালা তুলে ধরেছি। আর কিছুদিন আগে অর্থ মন্ত্রণালয়ও একটি আলোচনার অনুষ্ঠান করেছিলেন, সেখানেও সিপিডি থেকে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের সুপারিশমালাগুলি তুলে ধরেছিলাম। তাছাড়াও বিভিন্ন ভাবে আপনাদের মাধ্যমে, গণমাধ্যমে, টেলিভিশনে, পত্রপত্রিকার মাধ্যমে সিপিডির গবেষকরা নিয়মিতভাবে বাজেট বিষয়ে আগামী অর্থ বছরের বাজেটটি কেমন হওয়া উচিত সেটি অর্থনীতির বিভিন্ন আলোচনার সাথে সেটিও এখন তুলে ধরছেন। সেইটিরই একটি ধারাবাহিকতায় যেটি বললাম যে আজকে আমরা আরো একটু অর্গানাইজ ভাবে আমাদের কিছু সুপারিশমালা তুলে ধরব, এবং সেটি করতে যে আমরা খুব সংক্ষিপ্ত ভাবে আমাদের অর্থনীতির বর্তমানে কি ধরনের মোটা দাগে কি ধরনের গতিধারা চলছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি, এবং বিশেষ করে বাজেট চলতি অর্থ বছরের অর্থাৎ 2020-21 অর্থ বছরের বাজেটটা বাস্তবায়নের ক্ষেত্রে কি ধরনের প্রবণতা লক্ষ্য করছি এবং কোভিড এর প্রেক্ষিতে আমাদের অর্থনীতি কেমন করছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমরা যে প্রেক্ষিতটি আমরা দেখছি যে আগামী 2021-22 অর্থ বছরের বাজেটটির কি ধরনের প্রেক্ষিত সেটি আপনারা সবাই জানেন। প্রথম কথা হচ্ছে যে আমরা যে চলতি অর্থ বছরের বাজেট বাস্তবায়নের সেটার ক্ষেত্রে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অনেকটাই কিন্তু স্লোত গতি দেখছি, এবং বিশেষ করে অনেকগুলো ক্ষেত্রে বাজেট বাস্তবায়নে আমরা পিছিয়ে রয়েছি, সেটার রিপোর্টিং আপনারাও করেছেন। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে করোনার যে প্রথম ধাক্কা গত বছরে এসেছিল সেটা থেকে, তার অভিঘাত থেকে ঘুরে দাঁড়ানোর জন্য যে দরকার আমরা কিন্তু এখনো সেটা থেকে ঘুরে দাঁড়াতে পারিনি, বরং সেটার মধ্যে সেই অভিঘাতটার ধাক্কাটা আমরা এখনো বয়ে চলেছি। সেটা থেকে যে আমরা মনে করেছিলাম যে আমরা হয়তো মুক্ত হতে পারছি, এবং আপনাদের স্মরণ থাকবে যে এই বছরের ফেব্রুয়ারি মাসে যখন আমরা একটা আইআরবিডি করলাম, আমরা যে ইন্ডিপেন্ডেন্ট রিভিউ অফ বাংলাদেশের ডেভেলপমেন্ট সেটা করে থাকি, তখন কিন্তু আমরা কি নিয়ে আলাপ করছিলাম? আমরা আলাপ করছিলাম যে করোনার রেশ অনেকটা কেটে যাচ্ছে এবং অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। অবশ্যই ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু এখন প্রেক্ষিতটা অন্যরকম হচ্ছে। ওই সময় বলছিলাম যে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, রিকাভারি হচ্ছে, এবং আমরা আলাপ করছিলাম যে রিকাভারিটা কি ধরনের হবে, এটা কি ভি শেপড হবে নাকি ইউ শেপড হবে, ডাব্লিউ শেপড হবে নাকি কে শেপড হবে। এবং আপনাদের খেয়াল আছে যে আমরা আলাপ করছিলাম যে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর যে গতিধারাটা সেটা কে শেপড হবে, অর্থাৎ অর্থনীতির কোনো কোনো খাত এগিয়ে যাবে, অন্য খাতগুলো অন্যদিকে পিছিয়ে যাবে, অর্থাৎ সবাই সমানভাবে পুনরুদ্ধার করতে পারবে না। এই কিন্তু দেখা গেল যে আমরা উইদিন মানে এক মাসের মধ্যে আমাদের পরিস্থিতিটা, পুরো চিত্রটা পরিবর্তন হয়ে গেল। করোনার দ্বিতীয় ধাক্কা আসলো, এবং এই দ্বিতীয় ধাক্কাটা আমরা প্রথম ধাক্কার চাইতে আরো বেশি শক্তিশালী দেখছি, এবং এই দ্বিতীয় ধাক্কার কারণে যে আগের যে অভিঘাতগুলো সেগুলো আরো অনেকটাই নড়বড়ে হয়ে গেল। তো সেই প্রেক্ষিতে আসলে এই বাজেটটি, এবং আমরা এখানে দেখার চেষ্টা করলাম যে ব্যক্তি খাতের করোনার অভিঘাতে একদিকে কর্মসংস্থান, মানুষের আয়, তাছাড়াও বিনিয়োগ এবং সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, সে সমস্ত খাত কিন্তু খাতে এখনো আমাদের
অনেকটা স্রোতগতি রয়েছে। এছাড়াও আমরা দেখেছি যদিও কৃষিখাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কৃষিখাত রিজিলিয়েন্ট ছিল, সহনীয় ছিল, শক্তিশালী অবস্থায় ছিল, কিন্তু বহির্খাত কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। যদিও রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছিল, কিন্তু সামগ্রিকভাবে বহির্খাতে আমরা একটা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। তো এই হচ্ছে যে এবং এই প্রেক্ষিতেই আমরা আবার এই দ্বিতীয় একটি বাজেট, অর্থাৎ করোনার দ্বিতীয় বাজেট বলছি আমরা, কিন্তু বাজেট বহুদিন থেকেই চলছে, তো সেই বাজেটটি প্রণীত হতে যাচ্ছে। সেই বাজেটটি প্রণীত হওয়ার ক্ষেত্রে এখন কি ধরনের সামষ্টিক অর্থনীতির প্রেক্ষিতটা কেমন হবে, কি ধরনের সামষ্টিক অর্থনীতি কিংবা আর্থিক কাঠামো, ফিসকাল ফ্রেমওয়ার্ক যেটা আমরা বলি, সেটা কেমন হবে, সেখানে যে আর্থিক কাঠামো একদিকে, সম্পদ সঞ্চালন অন্যদিকে, সরকারি ব্যয় সেগুলো, এবং বাজেট ডেফিসিট কিংবা বাজেট ঘাটতিটাই কেমন হবে এই বিষয়টি। এবং এছাড়াও আমরা আমাদের যে বিভিন্ন খাত, বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু কিছু খাত, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তা, এই সমস্ত খাতেও কি ধরনের বরাদ্দ থাকা উচিত, কি ধরনের আর্থিক বরাদ্দ এবং কি ধরনের সংস্কার কর্মকাণ্ড দরকার, সেটিও আমরা তুলে ধরেছি। এবং আমাদের মূল ফোকাসটা হচ্ছে যে একদিকে আমরা এই আগামী অর্থ বছরের বাজেটের জন্য যে খাতে যেই ধরনের বরাদ্দ প্রয়োজন সেটি দরকার, অন্যদিকে হচ্ছে যে আমাদের যে মধ্যমেয়াদে যে সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলি করা দরকার, সেগুলি কিন্তু চালিয়ে যেতে হবে। এবং তার পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে ইমিডিয়েট যে অর্থাৎ তাৎক্ষণিক প্রতিক্রিয়া, কোভিডের প্রেক্ষিতে তাৎক্ষণিক পদক্ষেপ, সেইটার পাশাপাশি আমাদের রিকভারি যেটা দরকার, সেই রিকভারির জন্য কি ধরনের পদক্ষেপ সেগুলো আমরা আজকের এই বাজেট সুপারিশমালার মধ্যে তুলে ধরেছি। আজকের এই সুপারিশমালাটি আমরা আপনাদের কাছে পেপারও দিয়েছি এবং পাওয়ার পয়েন্টও দিয়েছি। এটির মধ্যে যারা যুক্ত ছিলেন, আমাদের জন্য যারা আমাদের সিপিডির গবেষকরা এটাতে কন্ট্রিবিউট করেছেন, তাদের মধ্য থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের মধ্যে আপনারা জানেন যে আমাদের এখানে ডিস্টিংগুইশড ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান, আমাদের রিসার্চ ডিরেক্টর ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং তৌফিকুল ইসলাম খান সিনিয়র রিসার্চ ফেলো, যিনি কিনা এটার কোঅর্ডিনেটর হিসাবেও কাজ করেছেন, এনারা ছিলেন। তাছাড়া আমাদের যারা গবেষক, অন্য গবেষকরা ছিলেন, তরুণ গবেষকরা, তারাও কিন্তু খুবই চমৎকার আমাদের দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন। এর মধ্যে জনাব মুনতাসির কামাল সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, তারপরে মোহাম্মদ আল হাসান সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, সৈয়দ ইউসুফ সাদাত সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, আবু সালে মোহাম্মদ শামীম আলম শিবলি রিসার্চ অ্যাসোসিয়েট, নওশিন নাওয়ার রিসার্চ অ্যাসোসিয়েট, মিস হেলেন প্রিয়তি প্রোগ্রাম অ্যাসোসিয়েট এবং সালে মুস্তাফা রিসার্চ ইন্টার্ন, তাদের এখানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আমাদেরকে সহায়তা করেছেন এই উপস্থাপনাটি তৈরি করার জন্য। এবং তাছাড়াও সিপিডির চেয়ারপারসন প্রফেসর রিমা সোভান এবং সিপিডি ডিস্টিংগুইশড ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমাদের যারা ডায়ালগ এবং কমিউনিকেশন ডিভিশনে ছিলেন, অভ্র ভট্টাচার্য, সারওয়ার জাহান, ইর্তেজা, তারাও আমাদেরকে সামগ্রিক এই অনুষ্ঠানটি অর্গানাইজ করার জন্য সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এখন এই উপস্থাপনাটি আপনাদের কাছে তুলে ধরার জন্য জনাব তৌফিকুল ইসলাম খান, তাকে আপনারা সবাই চিনেন, তাকে অনুরোধ করছি এই উপস্থাপনাটি তুলে ধরার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ নির্ভয় প্রজাক। আমি আমার স্ক্রিনটি শেয়ার করছি। সেই জায়গা থেকে আপনারা, আমি আশা করি যে সবাই দেখতে পাচ্ছেন। যেটা ডক্টর ফাহমিদা বললেন যে আমরা এই পরিস্থিতি যে পরিস্থিতিতে আমরা এখন এই বাজেটটি প্রস্তুত হচ্ছে, সেই পরিস্থিতিটি আমাদের প্রথমত হলো যে ভালোভাবে বিবেচনা করা উচিত। আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে 4-5টি ট্রেন্ডের কথা আমরা বলেছি, যে ট্রেন্ড গুলো কিন্তু আমাদের এই বাজেট তৈরির ক্ষেত্রে প্রভাব রেখেছে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ তৈরি করেছে। তার মধ্যে একটা বড় বিষয় হলো যে এই চলমান অর্থবছর যেটা আছে 20-21-এর অর্থবছরের বাজেটের বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখছি যে চ্যালেঞ্জ গুলো আছে, সেইগুলো যেমন বিবেচনায় নিতে হবে, তেমনি একই সাথে কিন্তু আমাদের যে প্রথম ধাক্কায় যে কোভিড-19 আসলো যখন, সেই করোনা ভাইরাসের প্রভাব কিন্তু এখন অর্থনীতির ভেতর রয়ে গেছে।
এবং তার একটা বড় জায়গা আমরা দেখতেছি যে ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা আছে। আর চতুর্থ আমরা যেটা বলছি যে সেটা হলো যে আমরা যখন এক এক ধরনের এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছিলাম, আমরা বলছিলাম যে রিকভারি আসতে যাচ্ছে, তখন আমাদের যেই দ্বিতীয় যেই ওয়েভটা আসলো কোভিড পরিস্থিতিতে, সেইটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে আসছে। এবং একই সাথে আমরা দেখেছি যদিও বিশ্ব অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু এখনো আমাদের যেই ধরনের আশা ছিল, যেই ধরনের প্রক্ষেপণ ছিল আমাদের গতবার বাজেট তৈরির সময়, সেই তুলনায় কিন্তু এই আমাদের যে বহিখাত আছে সেইখানে একই রকম চাঞ্চল্য কিন্তু আমরা দেখতে পারি। এই সবগুলোর ব্যতি রেখে আরো একটি যে বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের কিছু মধ্যমেয়াদী আমাদের সংস্কার কর্মসূচির চ্যালেঞ্জ রয়েছে। এবং এই চ্যালেঞ্জ গুলো একদিকে যেমন আমাদের নিজস্ব মধ্যমেয়াদী পরিকল্পনা আছে, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। তার সাথে আপনারা জানেন যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের যে তালিকা আছে সেখান থেকে বের হয়ে আসছে। এবং সর্বোপরি আমাদের টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের ক্ষেত্রে আমাদের 2030 সালের কিছু লক্ষ্য আছে। ফলে সেই সার্বিক বিবেচনার জায়গাগুলোও কিন্তু এই বাজেটে থাকতে হবে এবং এই প্রস্তুত করার সময় সেই বিবেচনাটা নেওয়ার প্রয়োজন রয়েছে। যেটা আমার জন্য আমরা গুরুত্ব দিয়ে বলছি সেটা হলো যে প্রথমত আমাদের চিন্তা করতে হবে যে আমাদের সামষ্টিক অর্থনীতির স্টান্সটা কি হবে, এই নীতির ক্ষেত্রে আমরা কি ধরনের পদক্ষেপ নিব। আমরা এই সময়ে যেটা দেখেছি সেটা হলো যে আমাদের যে সার্বিক অর্থনীতির গতিধারাতে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এটা সরকার প্রাথমিকভাবে গত অর্থ বছরের যেই প্রাথমিক প্রাক্কলন দিয়েছিলেন তাতে জিডিপিতে বলেছিলেন যে তারা 5.2% প্রবৃদ্ধি হবে। আমরা অনেকেই মনে করেছি যে সেইটা একটু বেশি আছে, এটা আর একটু কমে আসবে যখন প্রকৃত অর্থ মানে প্রকৃত হিসাবটা আসবে। সেটা এখন পর্যন্ত আমাদের কাছে প্রকাশ করা হয়নি। কিন্তু সামনের এই অর্থ বছরের জন্য যে 7.4% প্রবৃদ্ধির কথা বা আশা আমরা ব্যক্ত করেছিলাম, সেটার ক্ষেত্রেও হয়তো একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি আছে। আমরা গুরুত্বপূর্ণ হলো যেটা, সেটা হলো যে 6 মাসের যেই আমরা বাজেট বাস্তবায়ন দেখেছি, তার মধ্যে আমাদের কাছে সবচাইতে অবাক যেটা লেগেছে সেটা হলো যে এই সময় যতখানি বাজেটের পদক্ষেপগুলো সুদৃঢ়ভাবে বাস্তবায়ন করার দরকার ছিল, ততখানি আমরা কিন্তু প্রথম 6 মাসের ভিতরে দেখিনি। এবং আমাদের যে প্রাতিষ্ঠানিক দুর্বলতাটা রয়ে গেছে, সেই প্রাতিষ্ঠানিক দুর্বলতা আমাদের বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এবং কোভিড মোকাবেলায় আমাদের যে আর্থিক যে পদক্ষেপগুলো আমাদের নেয়ার কথা ছিল, সেই জায়গাটাতেও আমরা দুর্বলতা দেখেছি। এবং বিশেষত আপনারা দেখবেন যে এবারে যে আমরা যদি সরকারি ব্যয় দেখি, তাহলে প্রথম 6 মাসের সরকারি ব্যয়, এটা এডিপির ক্ষেত্রেও এবং এডিপির বাইরেও যে খরচগুলো আছে সেটাও গত তার আগের যে অর্থ বছর আছে 2019-20 অর্থ বছর, সেই অর্থ বছরের তুলনায় কম হয়েছে। এবং আমাদের যে ঘাটতি রয়েছে, বাজেট ঘাটতি, যেটা আমরা গত বছর সবাই বলেছিলাম যে আমাদের এই বছরে বাজেট ঘাটতি বাড়িয়ে হলেও আমাদের আরো বেশি সরকারি ব্যয় করা উচিত যেখানে প্রয়োজন আছে। সেই জায়গাটাতে আমরা দেখছি যে আমাদের বাজেট ঘাটতি কিন্তু গত অর্থ বছরের তুলনায় প্রথম 6 মাসে কম আছে। এবং সত্যিকার অর্থে যেটা আমি বললাম যে আমাদের বহি খাতের যে ধরনের আমরা রিকভারি দেখেছিলাম, যে ধরনের আ আ প্রক্ষেপণ আমরা করেছিলাম সেটা কিন্তু আমরা করতে পারিনি। ফলে সার্বিকভাবে একমাত্র যদি রেমিটেন্স ছাড়া বাকি সব জায়গাতেই আমাদের নেতিবাচক প্রবণতা আছে। যদিও রেমিটেন্স এর যেহেতু একটা বড় প্রবাহ রয়েছে, আমাদের ফরেনেরও কিছুটা বা গতিশীলতা এসেছে, বিশেষত কোভিড মোকাবেলার জন্য। সার্বিকভাবে এটা আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট আছে সেটাকে শক্তিশালী করেছে। এখন এই পরিস্থিতিতে আমাদের সামনের অর্থ বছরের সামষ্টিক অর্থনীতির মূল যেই নীতির জায়গাটা, সেটা কেমন জায়গাটা হতে হবে? সেই জায়গাটার ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে খুব দৃঢ়চিত্তে বলছি যে অবশ্যই সামনের অর্থ বছরে আমাদের আরো বেশি সরকারি ব্যয়ের ক্ষেত্রে মনোযোগী হতে হবে। এটা শুধুমাত্র বরাদ্দ বা অর্থ ব্যয়ের ক্ষেত্রে না, যেখানে আমাদের অর্থ বরাদ্দের প্রয়োজন রয়েছে এবং সেটার ব্যবহারের প্রয়োজন রয়েছে, সেই জায়গাটাতে আমাদের সুনিশ্চিত করতে হবে যে বরাদ্দ যেন থাকে এবং সেটা খরচ হয় সঠিকভাবে। সেই হিসাবে আমরা এটাকে বলছি সম্প্রসারণমূলক সামষ্টিক অর্থনৈতিক নীতির যে জায়গাটা, এটাতে আমরা একমত হয়েই আমরা মনে করি যে এই ধরনের একটা পরিস্থিতির ভিতরে সরকারকে যেতে হবে। এবং সেক্ষেত্রে দুটো বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো যে কোন জায়গাটায় আমরা বরাদ্দ দিব। আগের যে গতানুগতিকভাবে আমরা বরাদ্দ দিতাম, শুধুমাত্র সেইটাই সবার ক্ষেত্রে সমানভাবে এটাকে না বাড়িয়ে যে জায়গাটায় প্রয়োজন, এটাকে আমরা বলছি যে
প্রায়োরিটাইজেশন করা লাগবে, রিঅ্যালোকেশন করা লাগবে। তো আপনার যে প্রাধিকারগুলো আছে সেই প্রাধিকারগুলোকে সুনিশ্চিতভাবে বের করে আনতে হবে এবং সেই জায়গাটাতে যেন আমরা যথেষ্ট পরিমাণ বরাদ্দ দিতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে ৩-৪টি জায়গায় আমরা খাতকে আমরা বলছি যে এই বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আমাদের অধিকতর গুরুত্ব দিতে হবে। তার মধ্যে একটা হলো অবশ্যই আমাদের যেই স্বাস্থ্যগত ঝুঁকি আছে সেইটাকে যেন আমরা মোকাবেলা করতে পারি। আমাদের এই অর্থনীতির ভিতরে যে বিরূপ প্রভাব এসছে তার কারণে আমাদের যারা প্রান্তিক জনগণ আছেন, যারা নিম্ন আয়ের জনগণ আছেন তাদের যেই মানে খাদ্য নিরাপত্তা সেই জায়গাটাতে যেন আমরা সংহত করতে পারি এবং একই সাথে আমাদের যারা উদ্যোক্তা আছেন, বিশেষত ছোট উদ্যোক্তা এবং বিজনেস গুলো আছেন তাদের যেই চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলোকে যেন আমরা পূরণ করতে পারি। ফলে আমরা হেলথ সেক্টর, সোশ্যাল প্রোটেকশন, এগ্রিকালচার এবং এডুকেশনের মতো জায়গাগুলোকে আমরা অধিকতর গুরুত্ব দিতে বলছি। এখন প্রথম যে বিষয়টি সেটা হলো যে এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে তো আমাদের সম্পদের সংগ্রহ লাগবে। তো সম্পদের সংগ্রহটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ৬ মাসে যদি দেখি যে আমাদের মোটামুটি কিন্তু একটা ভালো প্রবৃদ্ধি আছে। ৮.৬% আমাদের প্রবৃদ্ধি আছে। এটাকে খুব খারাপভাবে বলা যাবে না। যদিও আমাদের বাজেটের যেই লক্ষ্যমাত্রা ছিল তার তুলনায় এটা অনেকই কম এবং এটা আগামী মানে জানুয়ারি থেকে জুনের যে পরবর্তী ৬ মাস থাকে সেই ৬ মাসে এটা প্রায় ৭৪% প্রবৃদ্ধি অর্জন করার কথা লক্ষ্যমাত্রায় আছে। কিন্তু সার্বিকভাবে আমরা মনে করি যে এটা খুব খারাপ প্রবৃদ্ধি না। এটার একটা বড় জায়গায় এসছে অবশ্য যেটা আমরা বলি যে কর বহির্ভূত যে রাজস্ব আছে সেই জায়গা থেকে। হয়তো এই রাজস্বের যেই প্রায় ৪০% মতো যেই গ্রোথ হয়েছে এইটা হয়তো সাস্টেইন করা যাবে না। কিন্তু সার্বিকভাবে এটাকে খুব খারাপভাবে দেখার সুযোগ। ফলে আমরা যেটা বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হলো যে আমাদের যখন এই সামনের বছরের যেই রাজস্ব অর্থায়নের যে লক্ষ্যমাত্রাটা করতে হবে সেই রাজস্ব অর্থায়নের লক্ষ্যমাত্রাটা আমাদের অর্থনৈতিক যেই পরিস্থিতি আছে সেইটাকে বিবেচনায় নিয়ে করার কথাই আমরা বলছি। আমরা যেটা আমরা ৪টি জায়গায় মনোযোগ দেওয়ার কথা বলছি যে নীতি প্রণয়নের ক্ষেত্রে। তার মধ্যে এটা প্রথমটা হলো যে আমাদের যেই লক্ষ্যমাত্রাটা আমরা নির্ধারণ করব সামনের অর্থ বছরের জন্য সেটা যেন একটা অবাস্তব লক্ষ্যমাত্রা না হয়। আমাদের কাছে এখন খুবই গুরুত্বপূর্ণ হলো এটা জানা যে কতখানি সম্পদ আসলে আমরা কর এবং কর বহির্ভূত যে অন্যান্য উৎস আছে সেই দেশজ উৎসগুলো থেকে আমরা সংগ্রহ করতে পারবো। এই বিষয়ে একটা পরিষ্কার ধারণা যদি থাকে তাহলে বাজেটে অর্থ বরাদ্দের ক্ষেত্রেও আমাদের এটা সহায়ক হিসেবে আসবে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমাদের যেই বাজেটের যে বিভিন্ন ধরনের করের জায়গাগুলো আছে সেটাকে আমরা আ নেওয়ার সময় আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন ধরনের যে আমাদের যে বিভিন্ন ধরনের ভঙ্গুরতা দেখা গেছে অর্থনীতির, সেই জায়গাগুলোকে যেন আমরা আ চিন্তা করে আমরা এটাকে তৈরি করি এবং একই সাথে আমাদের চিন্তা করতে হবে যে কোন ধরনের আমার কর সুবিধাকে আমরা স্বল্প মেয়াদে দিচ্ছি এই কোভিড পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ১-২ বছরের জন্য এবং কোন জায়গাটাতে আমরা আরেকটু বেশি মধ্যমেয়াদে আমাদেরকে সমর্থন দিতে হবে। অর্থাৎ এই করের সুবিধা সারা জীবন একবার দিয়ে ফেললাম বলে সারা জীবন দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। ফলে ব্যবসায়ীদের ভিতরে বা অন্যান্য যে করদাতা আছেন তাদের মধ্যে একটা পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন যে কোন সুবিধাটা আমরা কতখানি পাবে। ৩ নম্বর সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের কর আহরণের ক্ষেত্রে সেটা হলো যে আমরা প্রচুর কর কিন্তু আমাদের পাবার কথা কিন্তু আমরা পাই না। কারণ কর ফাঁকির প্রবণতা আমাদের দেশে অনেক বেশি। এই জায়গাটাতে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে অনেক শক্তিশালী অবস্থান নিয়ে দুর্নীতিকে রোধ করে এই জায়গাটায় মনোযোগ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বোপরি হলো আমাদের যেই সামনের দিনের যে সংস্কার কর্মসূচিগুলো আছে মধ্যমেয়াদে সেগুলোর বাস্তবায়ন যেন কোভিড পরিস্থিতির কারণে পিছিয়ে না যায়। সেইটার জন্য যে প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতিতে যেন আমরা অধিকতর মনোযোগ দিতে পারি সেটা গুরুত্বপূর্ণ। বিশেষভাবে যেই ফিসক্যাল মেজার্স বা করের যেই জায়গাগুলোর কথা আমরা নীতির জায়গাগুলোর কথা বলছি তার মধ্যে প্রথমেই আমরা যেটা বলতে চাই সেটা হলো যে আপনাদের মনে আছে গতবার ব্যক্তি খাতের যে করের হার আছে সেটা সর্বোচ্চ ধনীদের জন্য ৩০% কমিয়ে এটাকে ২৫% নিয়ে আসা হয়েছিল। আমরা মনে করি যে সার্বিকভাবে এই ধরনের আ আ যে পদক্ষেপ এটা আমাদের আ সামষ্টিক অর্থনীতি এবং যেই এখনকার যে প্রয়োজন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ না। আমরা মনে করি যে ধনীদের উপরে এই করের হার আবার ৩০% ফেরত নিয়ে যাওয়া উচিত। আপনারা দেখবেন অন্যান্য বিভিন্ন দেশ কিন্তু এখন এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। এমনকি
যুক্তরাষ্ট্রেও কিন্তু আপনারা দেখবেন যে গতকালকে প্রেসিডেন্ট বাইডেন যে প্রপোজাল দিয়েছেন সেখানেও তিনি ধনীদের কাছ থেকে কর আহরণের যে হারটা এটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ আমরা এখন একটা এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সম্পদ সংগ্রহের ক্ষেত্রে আমরা অবশ্যই যাদের সামর্থ্য আরো বেশি আছে তাদের কাছ থেকে সম্পদ সংগ্রহ করে আমরা যদি রিডিস্ট্রিবিউশন করতে না পারি প্রান্তিক জনগণের কাছে, তাহলে আমাদের কর ব্যবস্থাপনা কিন্তু এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ আমরা বলছি সেটা হলো যে ব্যবসার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে, এই সুযোগ সুবিধাগুলো যেন আমাদের কন্টিনিউ থাকে। গত অর্থ বছরে দেওয়া হয়েছিল কোভিড মোকাবেলায়, কোভিড এর পরিস্থিতি এখনো একই রকম আছে, এই জায়গাগুলোতে আমাদের একই ধরনের পদক্ষেপ রেখে দেওয়া উচিত। তৃতীয় যেটা বলছি আমরা সেটা হলো অবশ্যই যে স্বাস্থ্য সেবা সম্পর্কিত যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য আমদানির ক্ষেত্রে আমাদের করের হার মওকুফ করা উচিত। বিশেষত কোভিড চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ওষুধ এবং সরঞ্জাম ব্যবহার হচ্ছে, এটার কিছু কিছু পরিবর্তনও হচ্ছে, কারণ কোভিড এরও যে বিবর্তন হচ্ছে তার সাথে সামঞ্জস্য রেখে চিকিৎসা ব্যবস্থাও পরিবর্তন আসছে। সেই ওষুধগুলো যেন আমরা আমদানির ক্ষেত্রে বা আমরা যেই ওষুধগুলো এখানে তৈরি করছি সেটার কাঁচামালের ক্ষেত্রে যেন কর পরিহার করা যায়, এই বিষয়ে খুবই মনোযোগী ভাবে থাকতে হবে। একই সাথে আমাদের যেই দেখবেন যে খাদ্য পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে এবং মানুষের যেই এখন যেই ধরনের সামর্থ্য আছে সেটাকে বিবেচনায় নিয়ে আমদানি করা খাদ্যদ্রব্যের ক্ষেত্রে আমরা যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা বলছি যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ভ্যাট এগুলো যেন প্রত্যাহার করা হয়। এগুলোকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসেবে ব্যবহার করে এটা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে আমরা বলছি যে ইন্টারনেটের ব্যবহার এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এখন এটা শুধুমাত্র ধনীরা ব্যবহার করেন সেই ধরনের পরিস্থিতি এটার ভিতরে নেই। অনেক সাধারণ মানুষকে শিক্ষার কাজে, ব্যবসার কাজে এখন ইন্টারনেটের ব্যবহার করতে হচ্ছে। যেই ধরনের কর কাঠামো এখানে আছে এটা আমরা মনে করি যে যথেষ্ট সহায়ক অবস্থায় নাই। আমরা আ সুপারিশ করছি যে ইন্টারনেটের মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে যেই 15% সম্পূরক শুল্ক আছে এবং 1% সারচার্জ আছে, এই সারচার্জটা এবং সাপ্লিমেন্টারি ডিউটিটা এখন উইথড্র করার প্রয়োজন আছে। এখন শুধুমাত্র যে 5% ভ্যাট আছে সেটা রেখে এটাকে ব্যবস্থা নেওয়া উচিত। একই সাথে আমরা বলছি যে এই কর কাঠামোর যেই তৈরি করা হচ্ছে কোভিড পরবর্তী সহায়তা দেওয়ার ক্ষেত্রে এক ধরনের স্টেক হোল্ডার অংশীজনদের ভেতরে এক ধরনের আলোচনার সৃষ্টি করতে হবে, যেন এই আলোচনা করে আমরা বলতে পারি যে কোন ধরনের কর সহায়তা আমরা কখন এটা থেকে বের হয়ে আসতে পারবো, সেই আলোচনাটাও খুব গুরুত্বপূর্ণ। আমি বাকি যে জায়গাগুলো আছে এগুলো একটু দ্রুত বলছি। এগুলো মোটামুটি আমাদের সামনে যে সংস্কার কর্মসূচিগুলো আছে প্রস্তাবিত সেই জায়গাটাতেই আমরা মনোযোগ দেওয়ার কথা বলছি। এখানে আমাদের কাস্টমস অ্যাক্ট, ডাইরেক্ট ট্যাক্স, এই ধরনের অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ আছে। আমাদের সামনের দিনে এলডিসি গ্র্যাজুয়েশন যেটা হচ্ছে সেটার কারণে যেই ধরনের কর ব্যবস্থার মধ্যে পরিবর্তন আসবে সেই জায়গাটাতে আমাদের সংস্কার নিতে হবে, সেইগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা সেটাকে কন্টিনিউ করতে বলছি। এবং একই সাথে আমাদের আর দুটো বিষয় খুবই আমরা গুরুত্ব দিয়ে বলছি। একটা হলো যে গত অর্থ বছরে যেই অপ্রদর্শিত অর্থ বলি আর কালো টাকা সাদা করার কথা বলি, সেই ধরনের ক্ষেত্রে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে এই জায়গা থেকে বাংলাদেশের বের হয়ে আসা। এটা আমাদের যে কর আহরণের যে সার্বিক নীতি কাঠামো তার সাথে সাংঘর্ষিক। এই জায়গাতে যদিও এখন বেশ একটা ভালো অর্থ এই সময়ে মানে করের আওতায় এসেছে, তারপরেও আমরা মনে করি এই জায়গাটা থেকে বের হয়ে আসা উচিত। বরং যেই যারা টিন নিয়েছেন, যারা বিন নিয়েছেন তারা যখন রিটার্ন জমা দিচ্ছেন না সেই তাদেরকে সেই জায়গাটা তাগাদা দেওয়া, তাদের কে এই করের আওতার ভেতরে আনাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আমরা যেটা বলছি সেটা হলো যে বাংলাদেশে এই কালো টাকা এবং অর্থ পাচারের বিরুদ্ধে যেই ধরনের সংস্কার এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম অলরেডি আমাদের কিন্তু পরিকল্পনার ভিতরে আছে, সেটার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের একই রকম ভাবে মনোযোগী হতে হবে। এই ব্যাপারে কিন্তু সরকারের একটা কৌশলগত একটা পরিকল্পনা আছে, সেই জায়গাটাতেও যেন সরকার আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডেফিসিট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে নিঃসন্দেহে আমরা যেটা বলছি যে আমাদের দেখবেন যে গত এই অর্থ বছরের প্রথম 6 মাসে আমরা যেটা বলছিলাম যে মাত্র 8,500 কোটি টাকার মতো ডেফিসিট হয়েছে, যেটা গত অর্থ বছর 2019-20 অর্থ বছরও ছিল প্রায় 36,000 কোটি টাকার মতো ছিল। আমাদের নিঃসন্দেহে ডেফিসিট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে 3টি জায়গা খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা জায়গা হবে হলো যে আমরা যেন আরো বেশি বৈদেশিক
অর্থ ব্যবহারের ক্ষেত্রে মনোযোগী হতে পারি। কোভিড মোকাবিলার জন্য এখন বিভিন্ন ধরনের আর্থিক যে ফান্ড আছে, ফাইন্যান্সিয়াল ফান্ড গুলো আছে আন্তর্জাতিকভাবে, সেইগুলোকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, সেইটা আমাদের বিশেষ মনোযোগী হতে হবে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা এর আগে অনেকগুলো ফান্ডের থেকে আমরা কমিটমেন্ট পেয়েছি, কিন্তু আমাদের প্রস্তুতি এবং ব্যবহারের এখানে দুর্বলতা রয়ে গেছে। সেই জায়গাটাতে আমাদের সরকারের একটা দৃঢ় পদক্ষেপ থাকতে হবে যেন এগুলো ব্যবহারটা আমরা ভালোভাবে করতে পারি। একই সাথে আমরা যেটা বলছি সেটা হলো যে আমাদের যেই এনএসডি সার্টিফিকেটের ক্ষেত্রে যেই ধরনের সংস্কার পদক্ষেপগুলো সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে কন্টিনিউ ভাবে রাখতে হবে। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আমরা ব্যাংক বোরোইংটাকে আমাদের নিঃসন্দেহে আমরা বাড়ানোর সুযোগ রয়েছে। আমাদের এখন ব্যাংকিং খাতের ভেতরে একটা বড় পরিমাণ এক্সেস লিকুইডিটি আছে, সেইটাকে আমাদের সরকারি যে অধিকতর আমরা ব্যয়ের কথা বলছি সেই জায়গাটার কারণে যদি বাজেট ঘাটতি বেশি হয়, সেই জায়গা থেকে ব্যবহারের ক্ষেত্রে সংকোচ না করাটাই যুক্তিযুক্ত হবে। কারণ এখন প্রাইভেট সেক্টরের যেই ডিমান্ড আছে সেটাও কিছুটা কম আছে, তার তুলনায় এক্সেস সিকিউরিটির যে পরিমাণ আছে তাতে সরকারি যেই আমাদের ঘাটতি অর্থায়ন আছে সেটার ক্ষেত্রে বড় ধরনের অসুবিধা হবে না। আমি এখন যেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো যে কোথায় কোথায় আমাদের আর্থিক বরাদ্দ, যেটা আমরা বাজেটারি বরাদ্দ বলি, সেই বাজেটের বরাদ্দ আমাদের কোথায় কোথায় আমরা দেওয়ার ক্ষেত্রে আমরা বলছি, সেই বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ। আমরা 4টি বিষয়কে গুরুত্ব দিতে বলছি। একটা হলো যে আমরা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বিশেষত কোভিড স্বাস্থ্য সেবার ক্ষেত্রে গুরুত্ব দিতে বলছি। আমরা বলছি যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিশেষত যারা দরিদ্র আছেন, নতুন ভাবে যারা দরিদ্র হয়েছেন, প্রান্তিক হয়েছেন, তাদের জন্য যেন এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়। 3 নাম্বার হলো যে আমাদের অ্যালোকেশন গুলো যেন কর্মসূচি এবং কর্মসংস্থানের সাথে যুক্ত ভাবে যেই বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গুলো আছে সেগুলো যেন আমরা ভালো মতো বরাদ্দ দিতে পারি, এবং একই সাথে আমাদের কৃষি, ছোট উদ্যোক্তা এবং যারা বহির্খাতের সাথে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ আছেন সেই জায়গাটাই গুরুত্বপূর্ণ দেওয়া। এবং বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে 3টি বিষয়কে আমরা বলছি যে বিবেচনার ভিতরে রাখতে হবে। একটা হলো আমাদের কি ধরনের রিঅ্যাডজাস্টমেন্ট লাগবে, আমাদের বাজেটগুলো আমরা কিভাবে আবার নতুন করে সাজাতে পারবো আমাদের বর্তমান পরিস্থিতিতে, সেটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হলো যে নিঃসন্দেহে কোভিড এর কারণে যেই অর্থনীতির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব এসছে, সেই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য এটা কতখানি সহায়ক হবে। এবং তৃতীয় হলো আমাদের যে সংস্কার কর্মসূচি আছে সেইটাকে সহায়ক শক্তি হিসেবে যেন এটা কাজ করতে পারে। আহ প্রথমে আমি হেলথ সেক্টরের ক্ষেত্রে বলি, নিঃসন্দেহে ন্যাশনাল যে বাজেট আছে এইটার ক্ষেত্রে আমাদের জন্য তো গুরুত্বপূর্ণ হলো যে স্বাস্থ্য খাত। এবং আমরা যেটা বলছি যে ট্রিটমেন্টের জন্য কোভিড এর যে ধরনের বাজেট বরাদ্দ দরকার সেইটার ক্ষেত্রে যেন সরকার কোনো ধরনের কুণ্ঠাবোধ না করে। এটার নতুন ইউনিটের ক্ষেত্রে, অক্সিজেন সাপ্লাই এর ক্ষেত্রে, নতুন ধরনের আইসিইউ বেড এবং অন্যান্য ফ্যাসিলিটির ক্ষেত্রে যেন আরো বেশি বরাদ্দ দেওয়া হয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা আমাদের কাছে দুঃখজনক সেটা হলো, এক হলো যে আপনারা দেখেন যে এই সময়ের ভেতরে সবচাইতে খারাপ পারফর্ম করা একটা ডিভিশন হলো স্বাস্থ্য ডিভিশন। এইটা খুবই দুঃখজনক, কারণ এই সময়ে তাদের সবচাইতে বেশি কার্যকর ভূমিকা রাখা উচিত ছিল অর্থনৈতিক যে আমরা যে বাজেটের বরাদ্দ দিচ্ছি সেটা ব্যবহারের ক্ষেত্রে। দ্বিতীয় যেটা একটা চিন্তার কারণ হয়েছে সেটা হলো যে আমরা যে ধরনের ফান্ড বরাদ্দ দিয়েছি সেটা ব্যবহারের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি, আহ বেশি দামে পণ্য কেনার ক্ষেত্রে আমরা যেই খবরগুলো আপনারাই হয়তো অনেকেই বের করে এনেছেন, এটা আমাদের খুবই দুঃখজনক মনে হয়েছে। এবং এক্ষেত্রে আমরা বলছি যে এই টেন্ডারিং প্রসেসকে আরো বেশি স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক এবং আরো বেশি যেন দক্ষভাবে আমরা ব্যবহার করতে পারি, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নিঃসন্দেহে যথেষ্ট বাজেট বরাদ্দ দিতে হবে যেন আমাদের ভ্যাকসিন আহরণের ক্ষেত্রে অর্থের সংকট না হয়। এক্ষেত্রে আমাদের নিঃসন্দেহে আন্তর্জাতিক ফান্ড আছে, কিন্তু তার পাশাপাশি আমাদের দেশীয় ফান্ড থেকেও যে বরাদ্দটুকু লাগবে সেটা দিয়ে খুব দ্রুত আমাদের যত বেশি সম্ভব মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি। আমরা বরাদ্দ দেবার ক্ষেত্রে একটা বড় বিবেচনা রাখতে বলেছি, সেটা হলো যে আগামী হয়তো 1 বছরের ভিতরে 2 বছরের ভিতরে এটা একটা হয়তো এই কোভিড পরিস্থিতি নাও চলে যেতে পারে। সেই ধরনের একটা দৃষ্টিভঙ্গি আমাদের রাখতে হবে যে আগামী 2-3 বছর আমরা এই ধরনের ইকুইপমেন্টস এর জন্য, ভ্যাকসিনের জন্য, ওষুধের জন্য আমাদের বরাদ্দ দিতে হবে। সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এবং ভ্যাকসিনের জন্য যেই ধরনের স্টোরেজ ফ্যাসিলিটি লাগবে সেই ধরনের জায়গায় যেন আমরা বরাদ্দ এবং এগুলো দ্রুত ব্যবহার করতে পারি, সেটা তো অবশ্যই খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আমরা আরো একটি বিষয়কে গুরুত্ব দিচ্ছি, সেটা হলো যে আমাদের স্বাস্থ্য খাতে যে ফ্রন্টলাইনার যে পেশাদার মানে পেশার মানুষ আছেন বা কর্মী আছেন, তাদেরকে ইনসেন্টিভাইজ প্রণোদনা দেওয়ার জন্য কিন্তু একটা বাজেট বরাদ্দ হয়েছিল। এটার ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত কিন্তু প্রায় 90% মতো আপনি বলেছেন যে তারা এটা পান নাই। এটা সঠিক না। আমার মনে হয় যে তাদেরকে আমাদের উদ্দীপ্ত রাখতে হবে, তাদেরকে প্রণোদনা দিয়ে আমাদের সমর্থন দিতে হবে। নিঃসন্দেহে হয়তো তাদেরকে কোনো একটা প্রণোদনা দেওয়া, তারা যেই কন্ট্রিবিউট করছেন এটাকে মানে পুরোপুরি ভাবে যে এটাকে ডিমান্ডটা মিট করছে তা না। কিন্তু তাদেরকে উৎসাহ দিয়ে এই জায়গাটায় ধরে রাখাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের আরো বেশি ডাক্তার, নার্স এবং অন্যান্য টেকনিশিয়ানের জায়গায় যেটার প্রয়োজন সেইটার বাড়ানোর ক্ষেত্রেও আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আমাদের এটা চিন্তা করলে হবে না যে ২ বছর পরে যদি কোভিড চলে যায় তাহলে এত নার্স, ডাক্তার লাগবে না। আমাদের এমনিতেই কিন্তু ডাক্তার, নার্স, টেকনিশিয়ানের সংকট আছে। ফলে এই ধরনের জায়গায় যদি আমরা আরো বেশি বরাদ্দ দিয়ে আমাদের সক্ষমতা বাড়াতে পারি, এটা সার্বিকভাবেই কিন্তু আমাদের স্বাস্থ্য খাতের জন্য ভালো হবে। আর সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে আপনারা দেখেন আমরা গত ১ বছরের আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে আমাদের তালিকা প্রণয়নের ক্ষেত্রে আমাদের দুর্বলতা ছিল এবং অনেক ক্ষেত্রে যারা আ ক্ষতিগ্রস্ত মানুষ আছেন তাদেরকে আমরা এটার ভেতরে আনতে পারি নাই। তাদেরকে এই জায়গাটার ভেতরে আনার ক্ষেত্রে আমাদের একটা দুর্বলতা ছিল এবং খুবই সরাসরি একেবারে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান এবং সেটার মাধ্যমে যেহেতু আমরা বরাদ্দ দিতে হয়েছে খুব দ্রুতভাবে, সেই ক্ষেত্রে একটা তাড়াহুড়ার ভিতরে এখানে দুর্বলতাগুলো ছিল। এখন আমাদের কিন্তু সময় এসছে যে যে আমাদের সামাজিক নিরাপত্তা খাতকে আরো বিস্তারিতভাবে এই কোভিড মোকাবেলায় সাধারণ মানুষের জীবনযাত্রার জন্য যেন সমর্থন দিতে পারি সেই জায়গাটায় ব্যবহার করার ক্ষেত্রে। এখন যে চলমান লকডাউন চলছে, সেইটার সময়ও কিন্তু আমরা গত লকডাউনের সময় যে এই ধরনের অন্তত যতটুকু আমরা সমর্থন দিতে পেরেছিলাম এই মানুষগুলোকে, ততখানি আমরা এখনো দিতে পারিনি। এটা দুঃখজনক। আমরা মনে করি যে এটা দিতে হবে এবং সার্বিকভাবে এটা শুধুমাত্র লকডাউন পিরিয়ড এর জন্য না। আমাদের যে দেশে যেই চাহিদা আছে, সেই চাহিদাকে আরো উজ্জীবিত করার জন্য এই সাধারণ মানুষকে নগদ সহায়তা বছরে বিভিন্ন সময়ে কিন্তু আমাদের পৌঁছে দেওয়া উচিত। এটার একটা বড় কারণ হলো অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে আমাদের হয়তো আ তা বিভিন্ন ক্ষেত্রে তারা কিছুটা চাকরিতে ফেরত পেয়েছেন কিন্তু তাদের আয় কিন্তু একই রকম জায়গায় ফেরত আসেনি। ফলে তাদেরকে এই সমর্থন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যেটা আমরা বলছি যে অনেকগুলো খাত আপনারা দেখেন যে আমরা বলেছি যে আমাদের শহর কেন্দ্রিক যে ছোট, ছোট যারা ট্রেডার আছেন, হকার আছেন, নিজেরা কাজ করছেন, ট্রান্সপোর্ট ওয়ার্কাররা আছেন। একইভাবে আ এ যে যারা এথনিক মাইনরিটিস আছেন তাদেরকে আরো বেশি যুক্ত করার ক্ষেত্রে এই তালিকার ভেতরে আমরা গুরুত্ব দেওয়ার কথা বলছি। একই সাথে আমরা যেটা বলছি যে এই ধরনের কার্যক্রম ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে যে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থায় বা স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছেন, তাদেরকে এটার সাথে যুক্ত করলে এটার ভেতরে যদি আমরা আরো বেশি স্বচ্ছতা আনতে পারি, তাহলে এটার ব্যবহারের ক্ষেত্রে আমরা আরো বেশি সহায়ক জায়গা রাখতে পারবো। আ তৃতীয় যে কথাটা বলছি যে কিছু, কিছু জায়গায় আমাদের আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেওয়া উচিত এবং আমাদের শ্রমিকদেরকে সরাসরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া উচিত। তো সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ইউনিয়নের একটি উদ্যোগের মাধ্যমে এটা এক ধরনের উদ্যোগ এসছে। এটার ব্যাপ্তি আরো অন্যান্য জায়গাটায় আমাদের কিন্তু তৈরি করার ক্ষেত্রে আমরা মনে করি যে পদক্ষেপ নেওয়া সম্ভব। আমরা আরো একটি বিষয়ে দেখেছি যে এই গত বছরে আমরা শিশুদের জন্য যে বাজেট আলাদা করে দেওয়া হতো এইটা দেওয়া হয়নি। আমরা মনে করি যে শিশুদের বাজেট বরাদ্দের ক্ষেত্রে এবার অধিকতর গুরুত্ব দেওয়া উচিত এবং বিশেষত তারা যে ধরনের শিক্ষা এবং স্বাস্থ্যগত জায়গা এবং অন্যান্য মানসিক বিকাশের ক্ষেত্রেও যে ধরনের প্রতিবন্ধকতা এই কোভিডকালীন সময়ে এসছেন, আলাদাভাবে তাদের বাজেটকে পর্যালোচনা এবং বরাদ্দ এবারে দাবি রাখে। ফলে সেই বাজেটে যেন এই বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয় সেটাও আমরা দাবি করছি। আমরা নিঃসন্দেহে কৃষি খাতকে আরো বেশি প্রণোদনা দেওয়ার কথা বলছি এবং আমাদের পাবলিক ফুড স্টক আমরা দেখছি যে এখন সাম্প্রতিক সময়ে সবচাইতে আ আ গুরু মানে নিম্ন পর্যায়ে চলে এসছে গত ১৩ বছরের ভেতরে এবং সেই জায়গাটাকে বিবেচনায় রেখে আমরা মনে করি যে আমাদের যে স্থানীয়ভাবে
যেই ধান উৎপাদন এবং অন্যান্য ফসল উৎপাদনের ক্ষেত্রে সহায়তাটা দিতে হবে, এবং এক্ষেত্রে সত্যিকারের যারা কৃষক আছেন তাদেরকে তালিকাভুক্ত করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং যতটুকু বরাদ্দ এই সময়ে যে বড় আহ, ধানের ক্ষেত্রে যতটুকু হিটের কারণে যেই ক্ষতিটা হলো সেই বরাদ্দটা আমরা মনে করছি যে এটা কম। এখানে আরো বেশি বরাদ্দের প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করছি। আমরা মনে করি যে কৃষি খাতে যেই ঋণ সহায়তা দেওয়া হয়েছে প্রণোদনা প্যাকেজের ভেতরে, সেটাকে আরো 3 বছরের জন্য এইটার যে ফেরত দেওয়ার সময়কালটা এটাকে বাড়ানো উচিত, এবং যথেষ্ট পরিমাণ প্রকিউরমেন্টে বরাদ্দ দেওয়া উচিত। এবং শুধুমাত্র বরাদ্দ দিলেই যে এটা কাজ করেন না, এটা আমরা দেখতে পেরেছি এবং মনে করি যে এইটি এই শস্য আহরণের ক্ষেত্রে আমাদের সরাসরি কৃষকদের কাছ থেকে এবং একেবারে স্থানীয় পর্যায়ে আরো বেশি উদ্যমী ভূমিকা নিতে হবে, এবং স্থানীয় হাট বাজার থেকে এটা সংগ্রহের ক্ষেত্রে আরো সরকারি উদ্যোগের প্রয়োজন রয়েছে। আমরা একই সাথে যেটা বলছি সেটা হলো যে আমাদের এখন কৃষি খাতে আরো বেশি মেকানাইজেশনকে প্রমোট করা উচিত, এবং সেই জায়গায় বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আমরা বলছি। সেই সাথে আমরা মনে করি যে আমাদের কৃষিতে যে সেচের ব্যবস্থা আছে সেই জায়গাটাতে আরো বেশি সোলার পাওয়ার ব্যবহার করার সুযোগ রয়েছে, সেই জায়গায় যেন প্রণোদনা সরকার দেন, সেটা আমরা দাবি করছি। সর্বশেষ আমরা যে অন্যান্য যে ব্যবসায় খাত আছে তার মধ্যে সেই প্রস্তাবগুলো আমরা বলছি। সেক্ষেত্রে আমাদের জন্য আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ হলো যে আমাদের ছোট এবং মাঝারি উদ্যোক্তারা যারা আছেন তাদের ক্ষেত্রে যে ধরনের প্রণোদনা দেওয়া হয়েছিল সেটা যথেষ্ট পরিমাণ ব্যবহার হয়নি, এবং যতটুকুও তারা পেয়েছেন তার মধ্যে আপনারা দেখবেন যে নারী উদ্যোক্তাদের পাওয়ার হার একেবারেই কম। আমাদের গবেষণা থেকে এটা বের হয়ে আসছে। নতুন করে কিছু বরাদ্দ সরকার দিয়েছেন, নতুন করে কিছু ফান্ড ক্রিয়েট করেছেন। আমরা মনে করি এটার যে বাস্তবায়ন এটা খুবই গুরুত্বের সাথে দেখা উচিত, এবং এটা নিয়মিত ভিত্তিতে এটা রিপোর্টিং হওয়া উচিত। যেই প্রণোদনা প্যাকেজের যেই রিপোর্টিংটা এটা যথেষ্ট ভালোভাবে কিন্তু আমরা নিয়মিত ভিত্তিতে অন্তত পাবলিক ডোমেইনের কিন্তু আমরা পাই। ফলে এই জায়গাটায় আমার মনে হয় যে যদি এই ধরনের রিপোর্ট আসে এখানে আরো বেশি চাপ প্রয়োগ করার সুযোগ থাকে, আরো বেশি তদারকির সুযোগ থাকে। ফলে সেই জায়গাটা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করার কথা আমরা বলছি সরকারকে। আমরা মনে করি যে ছোট উদ্যোক্তাদেরকে যদি আমরা আরো বেশি সমর্থন দিতে চাই তাহলে তাদের একটা ভালো তালিকা আমাদের তৈরি করতে হবে, এবং সেইটার উদ্যোগ কিন্তু সরকারকে এই বাজেটের ভিতরে যেন তারা নেন, সেই বাস্তবায়নের একটা অংশ হিসেবে সেটাকে দেখা উচিত। একই সাথে আমাদের যেই যেমন কৃষিতে আমরা বলেছি যে কৃষিতে যে যাদেরকে ঋণ দেওয়া হয়েছে তাদের ফেরত দেবার সময়কালটা 3 বছরের জন্য করা উচিত। একই ধরনের প্রস্তাবনা আমরা ছোট এবং মাঝারি উদ্যোক্তাদের কথা বলছি। আমরা মনে করি যে ছোট এবং মাঝারি এবং নতুন উদ্যোক্তাদের জন্য যে বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন ফিস বা ইলেকট্রিসিটির উপর যে ভ্যাট আছে এই ধরনের জায়গায় আমরা মনে করি যে ছাড় দেওয়ার সুযোগ সরকারের রয়েছে। একই সাথে যারা বিদেশি বহির্খাতে এক্সপোর্ট ওরিয়েন্টেড রপ্তানির সাথে যুক্ত আছেন তাদেরকে তাদের মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা মনে করি যে বড় করে সুযোগ আছে যে আরো সমর্থন দেওয়ার। কোন কোন জায়গায় যদি সেটা আমাদের যে এখনকার যে সমর্থন আছে সেটা যদি ফিরিয়েও নিতে হয় সেই ক্ষেত্রেও আমরা মনে করি যে এটার থেকে প্রয়োজন নেই। যেমন আমরা মনে করি যে এখন কাউন্টার সাইক্লিং মেজার আরএমজি খাতের জন্য বড়ভাবে দরকার নেই, বরং অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো যেটা কটনের বাইরে নন কটন বেসড যে অ্যাপারেলস আছে, যারা 100% নন কটন বেসড অ্যাপারেল যে যারা রপ্তানি করছেন তাদের জন্য আমাদের নগদ প্রণোদনা ঘোষণা করা উচিত। কেন আমাদের যে প্রোডাক্ট আছে এবং যে মার্কেট আছে সেটাকে আরো বেশি আমরা ডাইভার্সিফাই করতে পারি। আমি বারবার বলতেছি আপনি অ্যাড্রেস বলতেছেন আরটিভি কে একটু মিউট করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একদম শেষের দিকে আছি। সেটা হলো যে একইভাবে আমরা মনে করি যে আমাদের যে শিল্প খাত আছে সেখানে আরো বেশি আমাদের যে রিনিউয়েবল এনার্জি আছে সেই রিনিউয়েবল এনার্জি ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরো বেশি সহায়তা দেওয়া উচিত, এবং সেক্ষেত্রে যদি কিছু কর প্রণোদনা দিতে হয় আমরা বলছি যে 5% ট্যাক্স ব্রেক এখানে দিতে, সেইটা গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আমাদের পরিবেশগত জায়গাগুলোকে বিবেচনা করে আমাদের কার্বন ট্যাক্স ইন্ট্রোডিউসের ক্ষেত্রে চিন্তা ভাবনা করা উচিত। এটা একটা নিঃসন্দেহে এটা ধাপে ধাপে করতে হবে, একবারে এটা করা যাবে না, কিন্তু এটা সার্বিকভাবে আমাদের যেই মধ্যমেয়াদী যে লক্ষ্যমাত্রাগুলো আছে সেটার সাথে সমর্থন দিবে বলে আমরা মনে করি।
আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার প্রেজেন্টেশন শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ তৌফিক। অত্যন্ত বিস্তারিতভাবে আপনারা শুনলেন তৌফিকের উপস্থাপনা থেকে যে আমাদের আর্থিক কাঠামো, বাজেটের যে সামষ্টিক অর্থনৈতিক স্টান্স কি হবে এবং খাতওয়ারি বরাদ্দগুলি, সেটার পাশাপাশি বর্তমান কিছু চালচিত্র আমরা দেখলাম চলতি অর্থ বছরের বাজেটের বাস্তবায়ন সম্পর্কিত। তো এখন আপনাদের কাছে আমি খুলে দিচ্ছি প্রশ্ন উত্তরের জন্য। বিশেষভাবে কিছু, যদিও বিস্তারিত অনেক কিছু বলা হয়েছে, আমরা বলেছি আমাদের এই উপস্থাপনার মাধ্যমে। তারপরে আপনাদের বিশেষ কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমাদের গবেষকরা উত্তর দেবেন। নাই? বলেন। কোনো প্রশ্ন নাই আপনার? তার মানে হচ্ছে যে খুবই তো তৌফিকের উপস্থাপনাটা এমন হয়েছে যে কোনো কিছু বাদ যায়নি, এরকম মনে হচ্ছে। আমার কাছে তো শুনতে শুনতে মনে হয়েছে যে আরো কত কিছু দরকার ছিল। আচ্ছা, আপনাদের প্রশ্ন না থাকলে যদি আমাদের পক্ষ থেকেও যদি কিছু অ্যাড দেখি করার থাকে নিশ্চয়ই বলবেন, মানে না, হ্যাঁ একজন প্রশ্ন শুরু আছে, একজন করলে শুরু করতে হবে আর কি, সেই জন্য অন্যরা বলবেন। এখানে কে বলবেন? রিজভি আপনি করেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন, শুরু করেন কেউ একজন, জি, তাহলে আসসালামু আপনার। আলাইকুম আপা। হ্যাঁ, রিজভি বলো। বলেন রিজভি বলেন। আপা, আমি একটু পরে করেছি। তো আমার কাছে যেটা আমি যেখান থেকে শুনেছি আর কি, হ্যাঁ, মুস্তাফিজ স্যার বা আপনি যদি একটু সাম আপ করেন, বিশেষ করে আমাদের টেলিভিশনের জন্য সুবিধা হয় আর কি। যেহেতু এবার এই কোভিড সিচুয়েশনটা আমরা গতবার ফেস করেও বাজেট দিয়েছে সরকার, সো এটা একদমই নতুন তা না। আপনাদের যে পরামর্শগুলো সরকারের জন্য রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষার বিষয়ে যে কথাগুলো বললেন, আর সামাজিক এর বাইরে হলো আমাদের সামষ্টিক অর্থনীতি নিয়ে যে পরামর্শগুলো, এটা যদি সাম আপ করেন যে কোনো একজন, এটা আমাদের জন্য সুবিধা হবে। শুরুতে তো বলা হয়েছে, আজকাল তো এটা পাওয়াও যাবে ফেসবুক, এনিওয়ে তবুও অবশ্যই বলবেন। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। আরো কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, আরো কিছু নিয়ে নিই। হ্যাঁ, থ্যাংক ইউ। চ্যাট বক্সে আসবে। হ্যাঁ, প্রশ্ন এসেছে। আমার একটা প্রশ্ন ছিল। এটা কে? কাবেরী, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা বলছিলেন, তৌফিক ভাই বলছিলেন যে এইবার সরকারের যে প্রস্তাবিত প্রাক্কলন জিডিপি প্রবৃদ্ধি 5.2 চাইতে কম হবে। আপনাদের আসলে এই যে ফেব্রুয়ারির পরে যে নতুন যে ঢেউ শুরু হলো করোনার, সেইখানে আসলে আপনাদের অ্যাজাম্পশন অনুযায়ী ঠিক কত হতে পারে প্রবৃদ্ধি? আর সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে তৌফিক ভাই বলছিলেন যে রেমিটেন্স ছাড়া আর কোনো খাতে খুব একটা বেশি অগ্রগতি নেই। মূলত কোন কোন খাতে সবচেয়ে বেশি ভঙ্গুর, সেটি যদি একটু জানতে পারতাম। আচ্ছা, তারপরে? হ্যাঁ, এখন তো অনেক প্রশ্ন আসছে, কঠিন কঠিন প্রশ্ন। হ্যাঁ, চ্যাট বক্সে একটা প্রশ্ন আছে। আচ্ছা, ডিবিসি থেকে মোস্তফা মাহবুব বলছেন, ব্যক্তি শ্রেণীর কর হার নিয়ে সিপিডির পরামর্শ কি? করোনায় অনেকেই কাজ হারিয়েছেন এবং জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে, সেই বিবেচনায় নিম্ন আয়ের মানুষের করের বোঝা কমানো উচিত কি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, ঠিক আছে, আমরা এই তিনটা নিয়ে হ্যাঁ বলেন। হ্যাঁ, কে বললেন? সালাউদ্দিন নাকি? আপনারা একটা বললেন যে, আলমগীর। একটা বললেন যে যারা কাজ হারিয়েছে সেই সব শ্রমিকদের সরাসরি আসলে প্রণোদনা দেওয়া যায় কিনা, কিংবা তাদের কাছে আসলে অর্থ সহায়তা পৌঁছানোর কথা তৌফিক ভাই বললেন। কিন্তু কাজ হারানোর সেই তালিকাটা তো আসলে আপনারা শুধু যারা প্রাতিষ্ঠানিক শ্রমিক তাদের হয়তো পাবেন, মানে যারা ফর্মাল সেক্টরে কাজ করে, কিন্তু ইনফর্মাল সেক্টরে যারা কাজ করে, যারা ডে লেবার হিসেবে কাজ করে, এইসব শ্রমিকরাও তো আসলে এই সময় কর্মহীন হয়েছে। তাদের জন্য আসলে কোনো পরামর্শ আপনাদের বাজেট প্রপোজালে মনে হয় ওইভাবে দেখিনি, মানে স্পেসিফিক্যালি দেখিনি আর কি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। উত্তরে সবগুলো। হ্যাঁ, বাবলু। আচ্ছা, আমার এক প্রশ্ন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বাজেট প্রতি বছরই বড় হচ্ছে এবং যত বেশি বড় হচ্ছে তত বেশি দুর্নীতি হচ্ছে। তা এইরকম একটা প্রেক্ষাপটে আমাদের বাজেট এখন ছোট করার প্রয়োজন কিনা, আপনারা এটা মনে করেন কিনা যে আমাদের বাজেট আসলে ছোট করা দরকার আছে? কারণ দুর্নীতি
একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। আমরা দেখছি যে আমাদের জিডিপি বড় করে দেখানোর জন্য আমাদের কিন্তু এক্সচেঞ্জ রেট যেটা এখন হওয়া উচিত সেই জায়গায় এক্সচেঞ্জ রেট নেই। আমাদের অন্তত 100 টাকার উপরে চলে যাওয়া উচিত পার ডলার, কারণ আমাদের প্রতিযোগীরা যেভাবে তাদের কারেন্সি ডেভ্যালুয়েট করেছে সেই তুলনায় আমরা না করার কারণে একদিক দিয়ে আমাদের কিন্তু রপ্তানি কমে যাচ্ছে। আবার আমরা জিডিপি বড় করে দেখানোর চেষ্টা করতেছি, প্লাস জিডিপি যত বড় হবে গভর্নমেন্ট তত বেশি লোন নিতে পারছে। তো আমাদের বাজেট অনেকটা বেশি ঋণ নির্ভর হয়ে যাচ্ছে। তো এটা আমাদের কি পরিমাণ ক্ষতি করছে এই ব্যাপারে আপনাদের বক্তব্যটা? আচ্ছা, ধন্যবাদ। আমার মনে হয় এই পর্যায়ে আমরা এই উত্তরগুলি দিতে পারি, তারপরে পরবর্তীতে আরেক ব্যাচ নিব আমরা। তাহলে আমি মুস্তাফিজ ভাইকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে বলবো, তারপরে মোয়াজ্জেম রয়েছে। জি, ধন্যবাদ নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা। আমার মনে হয় যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে এবং কিছু সাম আপ করার কথা বলা হয়েছে। আসলে তৌফিক বিস্তারিতভাবেই বলেছেন। তো আমার মনে হয় যে আমরা যেটা বলতে চেয়েছি সেখানে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা যেটা সেটা হলো যে আমাদের সামষ্টিক অর্থনীতির ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে, এক। দ্বিতীয় হলো যে আমাদের সম্পদ আহরণের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি এবং কোন কোন সূত্র থেকে সেটা করা যেতে পারে। তৃতীয়ত হলো যে সম্পদের সুষ্ঠু বিতরণ এবং বন্টনের যে ন্যায্যতা সেটা কিভাবে আমরা করব। এবং চতুর্থত হলো যে এটা করতে যে আমাদের যে রাজস্ব আহরণ এবং ব্যয় যেটা আছে সেটার মধ্যে যে পার্থক্য, সেই যে ঘাটতি, সে ঘাটতি অর্থায়নটা আমরা কিভাবে করতে পারবো। এবং পঞ্চমত আমাদের মিডিয়াম টার্ম রিফর্মস গুলো, যেগুলো নাকি আমাদের অনেকদিন ধরে করা দরকার এবং পার্টিকুলারলি এখন আমাদের যে এলডিসি থেকে গ্রাজুয়েশনের প্রেক্ষিতে আরো এগুলো আশু করণীয় হয়ে দাঁড়াচ্ছে, সেটা আমরা কিভাবে করব। সো আমার মনে হয় যে 5টি দিক থেকে আমরা আমাদের বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি। এখন অগ্রাধিকার এবং প্রাধিকারের দিক থেকে যদি আমরা যেটা বলেছি সেটা হলো যে এখন স্বাস্থ্য খাতকে আমাদের এই যে একটা দ্বিতীয় ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকে অগ্রাধিকার দিয়ে আমরা সেখানে কিভাবে আমাদের এই যে ঝুঁকিগুলো আবার নতুন ভাবে হচ্ছে এটাকে কিভাবে আমরা সামাল দিব সেইটা আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে। এবং এখন প্রবৃদ্ধিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ না, এখন গুরুত্বপূর্ণ হলো যে আমরা স্বাস্থ্য ঝুঁকি কিভাবে সামাল দিব, এক। এখন গুরুত্বপূর্ণ হলো যে কিভাবে আমরা আমাদের ব্যয় এবং বন্টন, যেটা আমাদের সামাজিক নিরাপত্তা এবং সরাসরি যে সহায়তা সেটার কথা আমরা বলেছি, সেটা দিয়ে আমরা কিভাবে করতে পারবো। ব্যয়ের দিক থেকে এখন আমরা মনে করেছি যে বড় নতুন ধরনের মেগা প্রকল্পে না যেয়ে এখন কিভাবে কর্মসংস্থান বাড়ে এবং কর্মসংস্থান নিবিড় যেসব প্রকল্প আছে সেইগুলোতে আমাদের মনোযোগ দেওয়ার কথা আমরা বলেছি। ঘাটতি অর্থায়নে আমরা বলেছি যে এখন আমরা যত বিদেশি সাহায্য আমরা এটার জন্য ব্যবহার করতে পারবো সেটা আমাদের জন্য বেশি কাজে লাগবে, এটা আমরা বলেছি। আমরা বলেছি যে সম্পদ আহরণের দিকে এখন অবশ্য তৌফিক বলেছে যে 8.6%, এটা আমাদের প্রথম 6 মাসে হয়েছে, এটা হয়তো গ্রহণযোগ্য। কিন্তু আমরা যদি এটাও মনে রাখি যে আমাদের প্রবৃদ্ধি যদি 5-6%ও ধরি, এবং তাহলে আমাদের কিন্তু এটা প্রকৃত প্রবৃদ্ধি, তাহলে আমাদের নমিনাল প্রবৃদ্ধি যেটা টাকার অঙ্কে সে ইনফ্লেশন অ্যাকাউন্ট করলে সেটা কিন্তু দাঁড়ায় হলো 11%-এর মতো। তো আমাদের যেখানে জিডিপি নমিনাল বাড়ছে 11%, সেখানে কিন্তু আমরা 8.5%-এর মতো আমাদের রেভিনিউ কালেকশন হচ্ছে। তো তাহলে হয় আমাদের জিডিপির যেটা প্রাক্কলন করছি আমরা সেখানে আমাদের সমস্যা আছে, অথবা আমাদেরকে মেনে নিতে হবে যে ট্যাক্স জিডিপি হার আমাদের আরো কমে যাচ্ছে, যেটা দক্ষিণ এশিয়াতেও সর্বনিম্ন। তাহলে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের এখন আমরা বেশ কিছু আমরা বলেছি যে সম্পদ আহরণের দিক থেকে আমরা বলেছি যে আমাদের হাইয়েস্ট যে পার্সোনাল ট্যাক্স আছে সেটা কমানো হয়েছিল, এটা আগের জায়গায় নেওয়া উচিত, কিন্তু অন্যান্য ট্যাক্স যেগুলো স্বল্প আয়ের মানুষের জন্য কমানো হয়েছে সেটা আগের জায়গায় স্থিত থাকা উচিত বলে আমরা মনে করছি। তাহলে কিন্তু বন্টনের ন্যায্যতাটা এটা হয়। দ্বিতীয়ত যেটা সেটা হলো যে সামাজিক সুরক্ষার কথা যেটা আমরা বলেছি, আমরা কিন্তু এর মধ্যে দুটো ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ সার্ভে করেছি, আমাদের সিপিডি অক্সফাম একটা এবং সিটিজেন্স প্ল্যাটফর্ম মিলে আমাদের একটা প্রোগ্রাম আছে সেটার আন্ডারে।
এবং এই যে জাতীয়ভাবে প্রতিনিধিত্বমূলক দুটো সার্ভে, একটা করেছি সামাজিক সুরক্ষা বিভিন্ন কর্মসূচির উপর, আরেকটা হলো আমাদের কর্মসংস্থানের উপরে কিভাবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, কোপিং স্ট্র্যাটেজি কি। সেখান থেকেও কিন্তু আমরা ইনসাইট ড্র করে আমাদের এখানে বলেছি যে যাতে করে সামাজিক সুরক্ষায় প্রথম যে কোভিডের যে প্রেক্ষিতে আমরা যে স্টিমুলাস প্যাকেজ দিয়েছি সেটা কিন্তু মূলত আমরা ইন্টারেস্ট রেট সাবসিডির মাধ্যমে দিয়েছি, কিন্তু সেটার অভিজ্ঞতা এবং আমাদের জরিপের মধ্য থেকে যেটা দেখছি সেটা হলো যে ডিরেক্ট ক্যাশ সাবসিডি আমরা যদি দিতে পারি, ক্যাশ ট্রান্সফার, সেটা কিন্তু অনেক বেশি অর্থনীতির উপরে ইতিবাচক গুণক প্রভাব হয়। এটা সরাসরি সাধারণ মানুষের কাছে যায় এবং সেখান থেকে একটা চাহিদা সৃষ্টি হয়, সেটা আবার উৎপাদনকে প্রণোদিত করে, সেখান থেকে আবার অর্থনীতি একটু চাঙ্গা হয়। তো সেই জায়গাটাতে আমরা সমর্থন করি। মাননীয় প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছেন 1,20,00,000 মতো মানুষকে 500 টাকা করে দেয়ার, কিন্তু আমরা বলেছি যে এখানে এই টাকাটাকে আরো অবশ্যই টাকার অঙ্ক বৃদ্ধি করা উচিত, সহায়তার সময়ও প্রলম্বিত করা উচিত এবং সংখ্যাও বৃদ্ধি করা উচিত। সো আমরা তিনটা দিক থেকে আমরা প্রস্তাব করেছি। এখানে একজন বলেছেন যে ইনফরমাল সেক্টরে, আলমগীর বোধহয়, যে ইনফরমাল সেক্টর ডে লেবার, এটা সঠিক যে আমরা অনেক সময় যখন নাকি ক্যাশ ট্রান্সফার করছি তখন হয়তো আমাদের যারা নাকি আমাদের ফর্মাল সেক্টরে আছেন তাদেরটা ডাটাবেজে আছে, কিন্তু আমি একটু অ্যাড করব যে প্রথম স্টিমুলাস প্যাকেজের সময় আমরা যখন নাকি এই ডিস্ট্রিবিউশন গুলো হয়েছে বিভিন্ন সামাজিক সুরক্ষা খাতে, তখন কিন্তু ফিল্ড লেভেলে এগুলোকে ওই 2014 সালের যে বিবিএস এর যে ডেটাবেসকে ব্যবহার করে করা হয়েছিল সেটার সাথে কিন্তু ফিল্ড লেভেলে আরো অনেকে যোগ হয়েছে বাস্তবতার নিরিখে এবং বিভিন্ন ধরনের যে ডিমান্ড আসছে সেটার ক্ষেত্রে। সুতরাং ডেটাবেসটা এখন আর একটু বেটার এবং সেখানে অনেক ইনফরমাল সেক্টরের যারা কাজ করেছেন তারাও কিন্তু সেখানে ঢুকেছেন। সো এইটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং শহর এলাকাতে এটা স্থানিকভাবেও করা যায়, বস্তিতে যারা আছেন তাদেরকে ডেটাবেজের মধ্যে নিয়ে আসা, সেটাও করা সম্ভব ইজিলি। তো এইভাবে আমরা একেবারে খুব কম্প্রিহেন্সিভ ডাটাবেস না থাকলেও এখন এই গত 1 বছরের প্রেক্ষিতে কিন্তু ডাটাবেসটা আরো সমৃদ্ধ হয়েছে এবং প্রবলেমস অফ এক্সক্লুশন এন্ড ইনক্লুশন কিছুটা হলেও আমরা কিন্তু ট্রায়াল এন্ড এরর বেসিসে এটাকে ঠিক করতে পেরেছি। আরেকটি প্রশ্ন যেটা ব্যক্তি করের কথা, যেটা তো আমরা বললাম যে যেটা কমানো হয়েছে সেটা অব্যাহত রাখা, কিন্তু টপ যেটা নাকি হ্রাস করা হয়েছিল 30% থেকে 25, সেটার কথা আমরা বলেছি যে সেটা পুরনো জায়গায় নিয়ে যাওয়া। একটা যেটা আমার মনে হয় যে এটা, এবং মাননীয় অর্থমন্ত্রীর সাথেও আমরা যখন আলাপ করেছিলাম তখন আমরা বলেছিলাম যে এই যে কালো টাকা সাদা, এটা আমার মনে হয় যে এবার আরেকটা প্রশ্ন আসবে যে এটা ভালো আমাদের কালেকশন হয়েছে এবং এটাকে আরো যদি আমরা এই বছরে এটা আমরা রাখতে পারি। আমরা একটা প্রশ্ন করেছিলাম যে টাকাটা কালেক্ট হয়েছে সেটা তো হয়েছে, কিন্তু একটা জরিপ করা যেতে পারে যে এটার ফলে আমরা যে প্রণোদনায় যে আমরা ব্যাঘাত ঘটাচ্ছি, যারা এই করটা ঠিক সময় দিতেন কিন্তু তিনি সেটা এখন না দিয়ে অপেক্ষা করে আছেন কখন কম হারে এটা দেবেন, এটার জন্য যে ক্ষতি, এটাকে আমরা যদি হিসাবে নেই তাহলে কিন্তু এই 10,000-12,000 কোটি টাকা যেটা এক্সট্রা আদায় হয়েছে এটা খুব বেশি বড় বলে আমার মনে হয় না। আমরা ওই দিকটা কিন্তু দেখি না, আমরা কেবলমাত্র কালেকশন কত এডিশন হচ্ছে সেটা দেখছি, কিন্তু প্রণোদনার ক্ষেত্রে এটার যে ব্যত্যয় এবং ব্যাঘাত হচ্ছে সেটার কারণে অর্থনীতিতে যে সমস্যা হচ্ছে এবং সেখানে যে ট্যাক্স কমে যাচ্ছে সেটাও আমাদের চিন্তা করা উচিত। কারণ কোনো মতেই জিডিপির প্রবৃদ্ধি নমিনাল রেটে 11-12% হবে আর আমরা রেভিনিউ কালেকশন বাড়াতে পারবো কেবলমাত্র 8.5%, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমার মনে হয় যে এটা আরো একটু সংস্কারগুলি করার কথাও আমরা কিন্তু বলেছি। আমি লাস্টে যেটা বলবো, যেটা বাবলু খুব সম্ভব বলেছেন, আমার অন্য সহকর্মীরা অন্যগুলোর উত্তর দিবেন, সেটা হলো যে বাজেট আমাদের মতো দেশে আমরা যদি তুলনীয় স্বল্পোন্নত দেশ এবং ডেভেলপিং কান্ট্রির কথা তুলনা আমরা যদি করি, বাজেটের
এবং পাবলিক এক্সপেন্ডিচারের জিডিপিতে যে অংশ, এটা কিন্তু এখনো আমাদের অনেক কম, এটা শতকরা 20%। সমস্যাটা ওই জায়গায় না, সমস্যাটা আমার মনে হয় যে কিভাবে আমরা এটাকে দুর্নীতিমূলকভাবে বাস্তবায়ন করতে পারি। সেই প্রাতিষ্ঠানিক যে যে আমাদের বিনিয়োগটা, সেই বিনিয়োগটা আমার মনে হয় যে করার দিকে এবং এনফোর্সমেন্টের দিকে আমাদের নজর দেওয়া উচিত। আর এক্সচেঞ্জ রেটের যেটা প্রশ্ন করা হচ্ছে সেটা সে একটু জটিল, কারণ এটার সাথে রপ্তানি প্রণোদনা আছে, আবার আমদানির দিকটাও আছে। বাংলাদেশ ব্যাংক বরং আমি তো দেখছি যে টাকা যাতে আরো এপ্রিসিয়েট না করে সেজন্য বাংলাদেশ ব্যাংক কে উদ্যোগ নিতে হচ্ছে। তো সেই জায়গাটাতে এটাকে 100 টাকায় এটা নিয়ে আসলে এটার অর্থনীতির অন্যান্য, তবে আমি এটা স্বীকার করি অন্যান্য দেশ তারা অনেক অবমূল্যায়ন করে আমাদের প্রতিযোগিতা সক্ষমতার দিক থেকে আমাদেরকে অনেক কিছুটা আমাদেরকে বিপাকে ফেলেছে। কিন্তু আমরাও বলেছি ডেপ্রিসিয়েশন করা উচিত, বাট এটা গ্রাজুয়ালি করা উচিত বলে আমরা বলেছি। সো এটা হয়তো 100 টাকা একবারে নিয়ে আসাটা হয়তো ঠিক হবে না। আর যেটা ঋণ নির্ভরতার কথা বলা হচ্ছে, আমি জানি না কোন ঋণের কথা বলা হয়েছে, এটাকে অভ্যন্তরীণ নাকি বিদেশি। আমি বরং বলবো যে আমাদের এই যে অভ্যন্তরীণ ঋণের যে চাপটা আমরা সৃষ্টি করছি, ঘাটতি অর্থায়নের সেভিং সার্টিফিকেট বিক্রি করে, এবারও আমরা দেখলাম তৌফিকের প্রেজেন্টেশনে আছে প্রায় বোধহয় 250% বোধহয় টার্গেট ক্রস করেছে। এটা কিন্তু অর্থনীতিতে একটা বড় দায়ভার সৃষ্টি করছে ঋণ পরিষেবা। আমাদের এখানে ঘাটতি অর্থায়নের কাঠামোতে বড় ধরনের আমার মনে হয় যে কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা সেটা ব্যাংকিং এ ট্রান্সফার কিছুটা করতে পারি এনএসডি থেকে, সেখানে এনএসডি যে সিলিং গুলো দেওয়া আছে সেই সিলিং গুলো ঠিক মতো মানা হচ্ছে কিনা এগুলো অবশ্যই এনফোর্সমেন্ট করা যেতে পারে, নানান ভাবে এটারকে কমানো যেতে পারে। কিন্তু এখন মূল আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত হলো কিভাবে বৈদেশিক সাহায্যটাকে আমরা যেটা পাচ্ছি কোভিড এর কারণেও আসছে সেটাকে আমরা কিভাবে আরো ভালো ব্যবহার করতে পারি। তাহলে আমাদের অভ্যন্তরীণ ঋণভারের থেকে বৈদেশিক ঋণভার কিছুটা বাড়বে, কিন্তু সেখানে কিন্তু আমাদের ঋণ পরিষেবার যে রেকর্ড এটা কিন্তু খুবই ভালো। সুতরাং আমি সেই দিকটাতে আরো বেশি দৃষ্টি দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। ধন্যবাদ আপনার। মরবেন কিছু অ্যাড করবেন? না, আসসালামু আলাইকুম। যে আমি ইউএনপি থেকে রফিকুল ইসলাম বলছি। আমি একটা বিষয় একটু শেয়ার করতে চাচ্ছি। প্রতি বছরই বাজেটে সোশ্যাল সেফটি নেট নিয়ে একটা অ্যালোকেশন হয়। এবছর করোনার কারণে রিসেন্ট একটা পিপিআরসির রিসার্চে দেখা গেছে নতুন ভাবে প্রায় 2.5 কোটি দরিদ্র হয়েছেন। কিন্তু অর্থমন্ত্রী বলেছেন যে তারা এনজিওর কোনো এই স্ট্যাটিস্টিক্স মেনে নেবে না, তারা বিবিএস এর তথ্য অনুযায়ী ই করবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে প্রতি বছরে যেহেতু এরকম বাজেট হয় বা ছিন্নমূল মানুষ কিন্তু সেভাবে এই সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম যে আর্থিক সুবিধা এগুলো তেমন পায় না। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গেলেও দেখা যায় যে এই যে যারা রোডে ঘাটে এখানে সেখানে অনেক মানুষ মানে খেতে পারে না ঠিক মতো, পড়ে থাকে এখানে সেখানে। তো এদের ক্ষেত্রে কিভাবে অ্যাডজাস্ট করতে পারে? কোভিড এর কারণে যেহেতু নতুন দরিদ্র হয়েছে, তো বাজেটে নতুন পুরদের কে বেশি করে কিভাবে অ্যাডজাস্ট করা যায়, এটা মানে একটা বক্তব্য চাচ্ছি। ধন্যবাদ। আর কারো প্রশ্ন থাকলে? আচ্ছা, মরদেম। জি, আমি বিশ্বজিৎ। হ্যাঁ, আমি বলতেছিলাম যে সম্পদ আহরণের পদ্ধতি, সেখানে কোভিডে তো সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানে কেউ কেউ লাভবানও হয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এইটা কিভাবে আইডেন্টিফাই করা যায় এটার একটা বিষয়। আরেকটা হলো আমাদের সম্পদের উপর কি কর আরোপ করা যায় কিনা, বা কোভিড ট্যাক্স 1% এরকম কিছু করা যায় কিনা যারা লাভবান হয়েছে, মানে যারা সম্পদশালী তাদের উপর, গরিবের ক্ষেত্রে না। ধন্যবাদ। তো আমার মনে হয় যে হ্যাঁ, মর্চেন আপনি কিছু অ্যাড করেন, পরে আমরা পরবর্তীতে কারো থাকলে না হলে র্যাপ আপ করব। আমরা যদি সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেখি তাহলে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন রকমেরই কর্মসূচি চালু রয়েছে।
ফুড সাপোর্ট প্রোগ্রাম যেটি সেখানে প্রায় 1,25,00,000 পরিবারকে ফুড সাপোর্ট দেওয়ার কথা আছে, 2,500 টাকা করে 35 লক্ষ পরিবারকে ওয়ান টাইম ক্যাশ সাপোর্ট দেওয়া, জিআর ক্যাশ যেটি সেখানে প্রায় 150 কোটি টাকা বরাদ্দ রাখা, 12 লক্ষ পরিবারকে ওয়েমেন এবং চিলড্রেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে সহায়তার কথা বলা আছে, 30 কেজি চাল করে 50 লক্ষ পরিবারকে দেওয়ার কথা বলা আছে। আবার 64টা ডিসিকে দেওয়া হয়েছে 10 কোটি টাকা এই বিতরণের জন্য যারা বাইরে থাকবে, এবং 20 থেকে 50 লক্ষ প্রত্যেকটা টাকা দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন গুলোকে স্লাম ডুয়েলার্স কে দেওয়ার জন্য, এবং ইউনিয়ন পরিষদ ওয়াইজ আবার দেওয়া আছে 25 লক্ষ টাকা করে, এবং এর বাইরে ওএমএস কর্মসূচি রয়েছে। বলার বিষয়টা হলো যে বিভিন্ন রকমের কর্মসূচি এই মুহূর্তে কিন্তু সরকারের চালু রয়েছে, কিন্তু সমস্যাটি হলো যে এই সমস্ত কর্মসূচি দিয়ে সকলের কাছে আসলে পৌঁছানো যাচ্ছে কিনা, এবং আমরাও মনে করি যে সকলের কাছে আসলে পৌঁছানো যাচ্ছে না, এবং সেটি আসলে আপনার মূল কনসার্ন, এবং আমাদের কনসার্নটিও তাই। কোনো ক্ষেত্রে ডুপ্লিকেশন হচ্ছে, কেউ হয়তো একাধিকবার পাচ্ছেন এরকমও আছে, আবার কোনো ক্ষেত্রে এই সমস্ত সুবিধা এটা আসলে সীমাবদ্ধ কিছু এলাকার জন্য, যেমন জিআর ক্যাশ সুবিধা দেওয়া হচ্ছে 150টি উপজেলার জন্য, কিন্তু এই মুহূর্তে এই ধরনের ভুক্তভোগী জনগণ সারা দেশে ছড়িয়ে আছে, এমনকি আরবান এলাকাতে, শহরি এলাকাতে এদের সংখ্যাটি অনেক বেশি, এবং তারাই আসলে এর ভিতরে অন্তর্ভুক্ত হতে পারছে না। সেক্ষেত্রে আবার সে পুরনোভাবে বলা যে এই লিস্টিংটি যদি আগে থেকে হয়ে যেত তাহলে কিন্তু এদেরকে সহায়তা দেওয়ার ব্যাপারটি অনেক সহজতর হতো, কিন্তু যেহেতু এখনো পুরোপুরি হয়নি বা এর বাইরেও নতুন দরিদ্র হয়েছেন তারা রয়ে গেছেন, বিদেশ ফেরত যারা রয়েছেন, যারা ঠিক দরিদ্র না কিন্তু যারা চাহিদা রয়েছে তারা এর বাইরে রয়েছেন, প্রায় 4 লক্ষ এরকম বিদেশ ফেরত রয়েছেন তারা, এবং যারা নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়েছে এদেরকে আসলে অন্তর্ভুক্ত করার দরকার। এক্ষেত্রে আমরা বলবো যে সরকারের প্রচলিত যে কাঠামো রয়েছে লিস্টিং এর বাইরে গিয়ে স্থানীয় সরকারের যে সমস্ত অর্গানাইজেশন তাদের কাছে লিস্ট রয়েছে, এনজিও সিএসও যারা স্লাম পর্যায়ে কাজ করেন তাদের কাছে লিস্ট রয়েছে, বিভিন্ন রকমের অ্যাসোসিয়েশন রয়েছে যারা এদেরকে নিয়ে কাজ করে তাদের কাছে লিস্ট রয়েছে। এই সমস্ত লিস্ট গুলোকে ভিত্তি করে এদের মাধ্যমেও কিন্তু এদেরকে সন্নিবেশিত করা যায়, এবং তাদের মাধ্যমে আসলে এদেরকে চিহ্নিত করা এবং স্ক্রুটিনি করে দেখা যে তালিকা সঠিক আছে কিনা, এবং একই সাথে বিতরণ করা। এই পুরো 3টি জিনিসই আসলে এদেরকে সহায়তা নিয়ে করা যায়। এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি দরকার হবে, কিন্তু সেই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটিতেও এই সমস্ত অর্গানাইজেশন গুলোকে যদি সাথে নিয়ে কাজটি করা যায় তাহলে আরো ব্যাপক ভিত্তিক এই সমস্ত সুবিধাগুলো জনগণের কাছে পৌঁছানো যাবে। আরেকটি যেটি আমাদের বলার বিষয় সেটি হলো যে অধিকাংশ ক্ষেত্রে সহায়তাগুলো এককালীন হিসেবে আসছে, কিন্তু আমরা যেটা ধারণা করছি আপনারাও উপলব্ধি করছেন, করোনা সহসা আমাদের দেশ থেকে যাচ্ছে না। অন্তত আমরা যদি আগামী 2 বছরের জন্য একটি সামাজিক নিরাপত্তা বিশেষ কর্মসূচি যদি আমরা চিন্তা করি, বিশেষ করে যারা এই ধরনের দরিদ্র, পিছিয়ে পড়া, নতুন দরিদ্র, এমনকি যারা চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তাদেরকে নিয়ে বছরে দরকার হলে একাধিকবার এদেরকে সহায়তা দেয়া, একবার নয় বছরে একাধিকবার দেয়া, সেক্ষেত্রে যদি অল্প পরিমাণেও হয় তাহলেও যদি 2000 টাকা করে বছরে 3 বার বা 4 বার যদি এই সহায়তাগুলো এই জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া যায় তাহলেও অন্তত কিছুটা তারা তাদের যে দৈনন্দিন যে চাহিদা সেখানে তারা এই টাকাটি তাদের সহায়তা করবে, এবং তাদের জীবনযাত্রার মানে যে অবনমনটি আছে সে অবনমনটি কিছুটা হলেও তারা ধরে রাখতে পারবে, এবং তারপরে যখন অর্থনীতি স্বাভাবিক গতিধারায় ফিরে যাবে তখন তারা এই ধরনের বিশেষ কর্মসূচির হয়তো আর প্রলম্বিত প্রয়োজন করবে না। তো আমরা মনে করি যে ওইভাবেই একটি বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেয়া অন্তত 2 বছরের জন্য, এবং এই ধরনের জনগোষ্ঠীকে বছরে এককালীন একবার না দিয়ে একাধিকবার তাদেরকে যাতে এই ধরনের সহায়তা পৌঁছে দেওয়া হয়। আমার নাম শেখ আব্দুল্লাহ, আমি একটা কোশ্চেন করতে চাই। কি বলুন? সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানোর প্রয়োজন, এটা আপনারা সহ অন্যান্য সবাই বলছেন। আপনারা কি ধারণা দিতে পারবেন এই যে যারা নতুন দরিদ্র হয়েছে, যারা চাহিদা সম্পন্ন অথবা আগে থেকেই যারা দরিদ্র রয়েছে, এদের সবাইকে এখন যে ধরনের সহায়তা করা দরকার সেটা দিতে গেলে বাজেট যে গত বছর ছিল তার তুলনায় অতিরিক্ত কি বরাদ্দ প্রয়োজন হতে পারে? আসসালামু আলাইকুম, আমার নাম অভি। আমি বিষয়টা জানতে চাচ্ছিলাম, যেমন হলো আপনারা দুটো সেক্টরকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন,
একটা হলো হেলথ এবং আরেকটা হলো সোশ্যাল সেফটি নেট। তো এইখানে আপনারা আগের বারে বোধহয় একটা এস্টিমেশন দিয়েছিলেন যে হেলথ সেক্টরের টোটাল জিডিপির এত শতাংশ বা বাজেটের এত শতাংশ বরাদ্দ করা উচিত। এই বছরে আপনারা এই ধরনের কোনো এস্টিমেশন দিচ্ছেন কিনা যে সোশ্যাল সেফটি নেটে এত শতাংশ এবং হেলথ সেক্টরে এত শতাংশ আসলে বরাদ্দ দেওয়া উচিত, যাতে সব লোকগুলোকে বিশেষ করে ভালনারাবল আর নিউপোর্টদেরকে এর কাভারেজে আনার জন্য এবং হেলথ সেফটিটা নিশ্চিত করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় যে বেশ কয়েকটি প্রশ্ন অনেকটা একই রকম। তো আমি দু একটা পয়েন্ট একটু যোগ করতে চাই। সেটি হলো যে সামাজিক নিরাপত্তা খাতের আওতা বাড়ানোর কথা আমরা বলছি সবসময়, এবং এই ধরনের একটা সংকটকালীন অবস্থায় একটা জিনিস প্রতিভাত হলো যে অনেকদিন থেকে আমরা বলছিলাম যে একটা ইউনিভার্সাল সোশ্যাল প্রোটেকশন, এইটা বাস্তবায়ন করার জন্য, এটা চালু করার জন্য পৃথিবীর সব দেশে রয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের দেশে কিন্তু একটা স্ট্র্যাটেজি করা হয়েছিল, ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর সোশ্যাল সেফটি নেট, যেটা কিনা ইউনিভার্সাল সার্বজনীন সামাজিক নিরাপত্তা দেবে। সেটার জন্য কিন্তু সেটা স্ট্র্যাটেজি পর্যায়ে রয়ে গেছে, সেটার কোনো বাস্তবায়ন আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। ওই ধরনের যদি থাকে কোনো যে ইউনিভার্সাল সোশ্যাল প্রোটেকশন সিস্টেমটা থাকলে, তখন এই ধরনের যখন একটা বিরাট ধাক্কা আসে, তখন কিন্তু সেই তাদেরকে এটার মধ্যে সুরক্ষা দেওয়া যায়। এটি একটি। এবং আরেকটি বিষয় যে বরাদ্দের কথা, আপনি দেখবেন যে গত এই চলতি অর্থ বছরেও আগের বছরের তুলনায় এখানে কিন্তু বরাদ্দ বাড়ানো হয়েছে সোশ্যাল সেফটি নেটে। কিন্তু আবার যদি দেখি যে প্রকৃত অর্থে কতখানি বাড়ানো হয়, সেখানে কি কি যোগ করা হয়, এখানে দেখানো যায় যে সরকারি যে কর্মচারীদের তাদের পেনশনের অর্থটা এখানে যোগ করা হয়েছে, এবং গত অর্থ বছর সেখানে দেখেছি আরো বেশ কয়েকটি কম্পোনেন্ট এখানে যোগ করে এটাকে 3% উপরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে যদি দেখি সেটা জিডিপির 2% মধ্যে, যেটা কিনা খুব কম। এবং আমরা বলেছি এটা অন্তত পক্ষে 4 থেকে 6% করতে হবে জিডিপির। এইটাই একটা টাকার অঙ্কে বলার চাইতে আমাদের জিডিপির অনুপাতে দিলে এটা সুবিধা হয়। আর স্বাস্থ্য খাতের বিষয়টা হচ্ছে, সেখানেও কিন্তু আরেকটা বিষয় যে ইউনিভার্সাল হেলথ কেয়ার, এটাও খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সবসময় আমরা বলে থাকি যে আমাদের সম্পদ সীমিত, এর কারণে এই ধরনের নীতিমালাগুলি এখনই হয়তো বাস্তবায়ন করা যাচ্ছে না, কিন্তু আমাদের এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে এটার মধ্যে যেতে হবে, ইউনিভার্সাল হেলথ কেয়ারের মধ্যেও। আর স্বাস্থ্য খাতে দেখবেন যে দুঃখজনক ভাবে এটা যে জিডিপির 1% নিচেই কিন্তু রয়েছে, এর আগেও ছিল, এবং চলতি অর্থ বছরেও সেটাও কিন্তু জিডিপির 0.9% মতো, অর্থাৎ 1%-এরও কম। এই এত স্বল্প অর্থ দিয়ে আমরা কি ধরনের স্বাস্থ্য আশা করতে পারি, স্বাস্থ্য সেবা? সুতরাং এইটাও কিন্তু অন্তত পক্ষে 2-3% জিডিপির বাড়ানো উচিত, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেটা বাড়ালেও কিন্তু আমাদের প্রয়োজনের তুলনায় অনেক পিছিয়ে থাকবো। কিন্তু আবার একদিকে আমরা বলছি যে আমাদের সম্পদ সঞ্চালনে, আপনারা দেখেছেন যে এই প্রেজেন্টেশনে সম্পদ সঞ্চালনের কারণে যেটা চিরাচরিত ভাবে আমাদের চলছে, সেখানেও ঘাটতি রয়েছে। সুতরাং কিন্তু তারপরেও যে আমরা যে রিকগনিশনটা, যে এখানে যে এত জিডিপির 1%-এরও কম বরাদ্দ রাখা হচ্ছে, সেই রিকগনিশনটাও কিন্তু আমরা দেখছি না। সুতরাং আমাদের কাছে দাবি হচ্ছে এই এই সামাজিক নিরাপত্তা খাতটা এবং স্বাস্থ্য খাত, এবং যেটি আরেকটি বলা আমরা তেমন একটা এখানে উল্লেখ করিনি, সেটি হচ্ছে শিক্ষার বিষয়টা। সেই শিক্ষাটাও কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে মানব সক্ষমতাটা বিষয় জড়িত। মানব সক্ষমতা না থাকলে আমাদের জিডিপির প্রবৃদ্ধিও হবে না এবং জিডিপির গুণগত মানটাও বাড়বে না। সুতরাং এই যে এখন দেখছি যে করোনার কারণে যে শিক্ষাটার উপরে ক্ষতি হচ্ছে, সেটা তো আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু এটা ভবিষ্যৎ প্রজন্মের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে। এবং আমরা এখন বিশ্বব্যাপী কি বলা হচ্ছে যে এখন যেটা ছিল যে লার্নিং ক্রাইসিস, যেটা ছিল সেই লার্নিং ক্রাইসিসটা এখন লার্নিং ক্যাটাস্ট্রফিতে পরিণত হচ্ছে। একটা আর কি মানে ভয়াবহ একটা পরিস্থিতি সারা বিশ্বে। এবং তবে উন্নত বিশ্বে যেহেতু তাদের অন্যান্য ভাবে ব্যক্তি খাত এগিয়ে আসে শিক্ষাক্ষেত্রে, তাদের সুযোগ সুবিধা রয়েছে, সরকারের বরাদ্দ বেশি, সেই কারণে তারা হয়তো সেটাকে পুষিয়ে নিতে পারবে খুব দ্রুত। কিন্তু আমাদের এখানে করোনার সময় ইতিমধ্যেই দেখেছি একটা ডিজিটাল ডিভাইডের মাধ্যমে শিক্ষাক্ষেত্রেও একটা ডিভাইড সৃষ্টি হচ্ছে, যেটা কিনা মানব সক্ষমতা তার পাশাপাশি সামাজিক যে বৈষম্য, সেটাও কিন্তু বাড়িয়ে তুলতে পারে। সেটার উপরেও আমরা
জোর দিচ্ছি। তো আর করের ব্যাপারেও সেটা তো বারবারই বলা হয়েছে, প্রেজেন্টেশনেও ছিল, এবং আমাদের ডিস্টিংগুইশ ফেলো এবং রিসার্চ ডিরেক্টর তারাও বললেন যে কর ব্যবস্থাটাকে আমরা দুটো বিষয় পাশাপাশি, একটি হচ্ছে ইমিডিয়েট কর আহরণ করার জন্য যে টার্গেটগুলো সেগুলো, আর পাশাপাশি যে মধ্যমেয়াদেও যে সংস্কারের যে কার্যক্রমগুলি সেগুলি। আপনি একদিন বলেছেন যে এখানে যারা করোনার সময়ে সম্পদ আহরণ বেশি হয়েছে তাদের উপরে কর বাড়ানোর ক্ষেত্রে, আমাদের প্রেজেন্টেশনে আমরা বলছি যে কর যারা সক্ষম উচ্চ আয়ের তাদের কাছ থেকে কর মানে আহরণ করা, একটা তো টার্গেট দেওয়া, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে কর আদায় করাটা, কর ফাঁকি বন্ধ করাটা, সেটার জন্য কিন্তু দরকার সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা। এখানে প্রযুক্তির ব্যবহার, মানব সম্পদের দক্ষতা ইত্যাদির মাধ্যমে আসলে আমরা যদি এই জাতীয় রাজস্ব বোর্ডকে আরো শক্তিশালী না করতে পারি, স্বাধীন না করতে পারি, তাহলে কিন্তু এই কর আদায়টা যতই আমি টার্গেট দিয়ে রাখি 30%, 40%, আদায়টা কিন্তু বাড়বে না। সেটাই হচ্ছে মূল বিষয়। এবং এই করোনার বাজেটের সময় আমরা সংস্কার কার্যক্রমটা যাতে বন্ধ না রাখি সেটার ব্যাপারেও আমরা গুরুত্ব দিয়ে উল্লেখ করেছি এখানে। আচ্ছা, আমার ফাহমিদা, আমি জাস্ট একটু অ্যাড করি, হ্যাঁ, কারণ শেখ আব্দুল্লাহ উনি কংক্রিট নাম্বারের কথা বলেছিলেন। আব্দুল্লাহ, আমি মনে করে দিতে চাই, হয়তোবা আপনাদেরও স্মরণ থাকবে যে আমরা প্রথম যখন কোভিডের যে অভিঘাত আসে তখন কিন্তু আমরা হিসাব করেছিলাম সিপিডির পক্ষ থেকে যে কত পার্সেন্টেজ মানুষ উপান্তিক থেকে প্রান্তিক হয়ে গেছেন। তখন কিন্তু আমাদের একটা হিসাব ছিল যে 35% মতো মানুষ দারিদ্র সীমার নিচে চলে এসেছেন, যেটা 20% ছিল কোভিডের আগে। সুতরাং সেখানে কিন্তু আমরা একটা হিসাব করে তখন আমরা বলেছিলাম যে 2 কোটি মানুষকে যদি আমরা 8,000 টাকা করে 2 মাস 16,000 টাকা দেই, তাহলে আমাদের 30,000 কোটি টাকার মতো লাগবে। সরকার ক্যাশ ট্রান্সফার যেটা করেছেন এবং এখনো একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু সেইটা এই অ্যামাউন্ট থেকে কিন্তু অনেক কম। যদি 30,000 কোটি টাকা আমরা রাখতে পারতাম তাহলে কিন্তু এটা আমাদের জিডিপির 1% মতো সেটা আসে। আমার মনে হয় যে এটা খুবই সম্ভব, যেটা ডক্টর ফাহমিদা বললেন যে আমরা যদি 2% থেকে 4% নিয়ে যাই তাহলে কিন্তু এই হিসাবটা আমরা কিন্তু অ্যাকোমোডেট করতে পারি, এই যেটার প্রস্তাব আমরা করেছিলাম। সুতরাং এইটা অবশ্যই সম্ভব, এবং সারা পৃথিবীতে বিভিন্ন যেসব দেশে এই কোভিডের কারণে বিভিন্ন স্টেপস নেওয়া হচ্ছে সেখানে কিন্তু ক্যাশ ট্রান্সফার, ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার খুব উপযোগী বলে এটা প্রমাণিত হয়েছে, যেটা আমরা আগেও বলেছি। আরেকটা যেটা সেটা হলো যে সম্পদ আহরণের দিক থেকে এখানে আমাদের যেটা টপিক প্রেজেন্টেশন করেছে সেটার মধ্যেও বেশ কংক্রিট কিন্তু কয়েকটা স্টেপস আছে। একটা যেটা অ্যাড করা যায় সেটা হলো যে এখন আমরা দেখি যে অনেক ধরনের কাজ করতে গেলে বা লাইসেন্সিং নিতে গেলে ই-টিন সার্টিফিকেট আছে কিনা কেবলমাত্র ওই নাম্বারটা দিলেই হয়। এখন আমরা কিন্তু চিন্তা করতে পারি যে কেবলমাত্র টিন সার্টিফিকেট নাম্বার না, তিনি যে সাবমিট করেছেন সেই সাবমিশনের যে ট্যাক্স সার্টিফিকেট সেটা তাকে দিতে হবে। এটা যদি দেয়া হয় তাহলে কেবলমাত্র আমাদের 3 নাম্বার আছে এত, কিন্তু ট্যাক্স দেন হলো বা ট্যাক্সের খাতায় নাম আছে হলো এত, এই যে একটা বড় পার্থক্য, যেটাও আমাদের এই ট্যাক্স জিডিপি আহরণের ক্ষেত্রে একটা বড় সমস্যা, সেটা কিন্তু আমরা এইভাবে করতে পারি যে কেবলমাত্র 3 নাম্বার সাবমিট করলে হবে না, ট্যাক্স সার্টিফিকেট দিতে হবে। তাহলে কিন্তু তারা ওই কেবলমাত্র 3 নাম্বার রাখা না, তারা ট্যাক্সও তাদেরকে সেখানে সাবমিশন করতে হবে তাদের ট্যাক্স ফাইল, যাতে করে তাদের ওই সার্টিফিকেটটা তারা পেতে পারেন এবং সেটা ওনারা সাবমিট করতে পারেন। সুতরাং এই ধরনেরও বেশ কিছু কংক্রিট স্টেপস কিন্তু আমরা নিতে পারি। এটা ঠিকই আপনারা বলেছেন যে করোনা কালে যে সবাই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, এটা বিভিন্ন জনের জন্য বিভিন্নভাবে হয়েছে, এবং অবশ্যই আমাদের এই কর আহরণের দিকে এবং কর ফাঁকি রোধের দিকে আমাদের যে প্রয়োজনীয়তা যেগুলো আছে, আমাদের প্রাতিষ্ঠানিক বলি, জনবল লোকবল বাড়ানো, এনবিআর এর ভ্যাট আইনের বাস্তবায়ন, এগুলোর দিকে আমাদের কিন্তু নজর আমাদের সরালে চলবে না। কারণ টাকা কোথা থেকে আসবে? টাকা অবশ্যই আমাদেরকে আহরণ করে আমাদেরকে এটা আমরা তাহলে দেওয়ার সক্ষমতাও আমাদের তাহলে বাড়বে। ধন্যবাদ।
হ্যাঁ, ধন্যবাদ। এখানে একটা প্রশ্ন করতেছেন নাকি? আচ্ছা, প্রশ্ন করেছেন যে জিডিপির প্রবৃদ্ধি নিয়ে যে অর্থমন্ত্রী বা সরকার সবসময় জিডিপি প্রবৃদ্ধিকে গুরুত্ব দেয়। গত বছরও আমরা দেখলাম জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বেশ গুরুত্ব ছিল। এবারের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি নাকি মানুষের বেঁচে থাকার কৌশল, কোনটি পাওয়া যাবে? উত্তর মোস্তফা মাহবুব বলেছেন। হ্যাঁ, দেখেন, জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আমরা বারবারই আমাদের এটা আমাদেরও একটি আলোচ্য, এবং প্রথম কথা হচ্ছে যে এই যে প্রবৃদ্ধি গুলো হচ্ছে এটার হিসাব নিয়েও কিন্তু আমাদের বিতর্ক রয়েছে আমাদের মধ্যে, এবং আমরা ইনফ্যাক্ট মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সাথে অনেক অর্থনীতিবিদরাও আলোচনা করেছিলাম। একটি বিষয় হচ্ছে যে এই প্রবৃদ্ধি বিষয়ক যে তথ্যগুলি, এই তথ্যর যথার্থতা, তথ্যের প্রাপ্যতা, তথ্যের এটা মানে এটা ট্রান্সপারেন্সি, এইগুলোর একটা, অর্থাৎ মানে তথ্যটাকে শক্তিশালী করা, এটি একটি উপর জোর দিয়েছি। এখন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ক্রমান্বয়ে দেখেছি যে আমাদের একটা জিডিপি নিয়ে একটা মোহ রয়েছে, একটা অবসেশন রয়েছে, যে জিডিপি প্রবৃদ্ধি বেশি দেখাতে পারলেই বুঝি আমরা খুব ভালো করে ফেললাম, এটা স্কোর খুব ভালো হয়ে গেল, আমাদের একটা প্রশংসা পাওয়ার বিষয়। কিন্তু আপনারা তো এটাও জানেন যে জিডিপি প্রবৃদ্ধি হলেই এটার যদি কোনো গুণগত মান না থাকে, অর্থাৎ এই জিডিপি প্রবৃদ্ধির সুফলটা মানুষের মাঝে যদি বন্টিত না হয় সমানভাবে, তাহলে সেই জিডিপি প্রবৃদ্ধির তো কোনো অর্থ হয় না। এবং তারপরে আরেকটি বিষয় হচ্ছে, আমরা বলেছি যে এই জিডিপি প্রবৃদ্ধি যদি আমাদের কর্মসংস্থান সৃষ্টি না করতে পারে, তাহলে, এবং এটা আমাদের দারিদ্র্য দূর করা, বৈষম্য দূর করা, তাহলে সেটি যদি না হয়, তাহলে এই ধরনের জিডিপি প্রবৃদ্ধির কোনো অর্থ হয় না। এবং আরো একটি বিষয় যে এখানে অসামঞ্জস্যটা একটা বিষয়, যে জিডিপি প্রবৃদ্ধি কোথা থেকে আসছে। আমাদের এখানে আপনারা দেখছেন যে সম্পদ সঞ্চালন এত কম হচ্ছে, বিনিয়োগ কম হচ্ছে, তাহলে এখানে যে অসামঞ্জস্যতাটা, সেটাও কিন্তু দূর করা প্রয়োজন। সুতরাং আর কোভিড কালে তো অবশ্যই এখন হচ্ছে যে মানুষের বেঁচে থাকার বিষয়, মানুষের হাতে, মানুষের এখন প্লেটে খাবার যাবে কিনা, মানুষের এখন বের হয়ে সে তার দিনের মজুরিটা আয় করতে পারছে কিনা, এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়, যে যারা চাকরি হারিয়েছে তারা কাজগুলো ফেরত পাবে কিনা। সুতরাং জীবিকার প্রশ্নটা এবং জীবন, অবশ্যই করোনার প্রেক্ষিতে হেলথ ক্রাইসিস যেহেতু এটি, জীবনটা তো অবশ্যই, সেটাই কিন্তু গুরুত্ব দেওয়া উচিত আমরা মনে করি। এবং জিডিপি এখানে কত হলো না হলো, গত বছর 5.2% হয়েছে, পৃথিবীর অন্যান্য অনেক দেশেই নেতিবাচক হয়েছে, 1% হয়েছে, কিন্তু তাতে কি এসে যায়, তারা ওই করোনার সময় এই অভিঘাতটা কিভাবে মোকাবেলা করতে পেরেছে, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমরা কোনোভাবেই মনে করি না যে এখানে জিডিপি নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন রয়েছে। জি, আমি গোলাম শাহনি, আমি দ্য ডেইলি বাংলাদেশ নিউজের এক্সিকিউটিভ এডিটর। এই আলোচনা ভালো হচ্ছে শুনলাম। তো যেটা হলো যে আমরা সম্পদ আহরণের সক্ষমতা এবং তো আছেই, আমরা তো দেখতে পাচ্ছি ভালো করে আয় হয় এবং বাজেটে বরাদ্দ হয়, কিন্তু যে জিনিসটা হয় আপনারা অনেক সময় আপনারাই তুলেন, আমরা তুলি, যে এটা যে সুষম বা সঠিক ব্যবহার কিংবা দুর্নীতিমুক্ত ব্যবহার। তো এই দুর্নীতিমুক্ত ব্যবহার না হলে তো এই যতই আমরা অ্যালোকেশন করি, আমাদের প্রান্তিক পর্যায়ে বেনিফিট তো কমই আসে, যেটা আমরা সোশ্যাল সেফটি নেট বলি আর যাই বলি। তো এই ক্ষেত্রে প্রশাসনে যে আপনার দুর্নীতি এবং দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টরের অনেক সময় দুর্নীতি, যার কারণে, এবং সুশাসনের ঘাটতি, যার কারণে যে এরকম একটা কোভিডকালীন সময়ে জব কার্ড থেকে শুরু করে নানান ধরনের সমস্যা তৈরি করা হয়, যার কারণে প্রান্তিক জনগোষ্ঠী বেশি সাফারার হয়, অর্থাৎ আরো মানুষ বেশি দরিদ্র হয়। এর মধ্যে অনেক জব কার্ডও হয়েছে, গার্মেন্টস থেকে হয়েছে, প্রাইভেট সেক্টর থেকে হয়েছে। তো এই যে এই বিষয়টা আমরা তো গরিব তৈরি করে দিচ্ছি জব কার্ডের মাধ্যমে। সেক্ষেত্রে এই যে আপনার ব্যবসায়ীরা ঠিকই কিন্তু মুনাফা করছে, এবং এখানে প্রশাসনেরও কিন্তু এখানে বাজার থেকে টাকা আসছে। তো এই যে তার যথেষ্ট প্রপার ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। তো এই জায়গায় যে ঘাটতিটা, এই যে সততার ঘাটতিটা, গুড গভর্নেন্সের ঘাটতিটা, এইটার বিষয়ে একটু যদি বলেন। আর একই সাথে বলবেন যে এই দুর্নীতির প্রবণতার সঙ্গে মেধাগত মেধাগত ঘাটতি, সেটার কোনো সংযোগ আছে কিনা, সেক্ষেত্রে প্রশাসনে আমরা যথেষ্ট মেধা সম্পন্ন লোক আছে কিনা, না থাকলে সেই ক্ষেত্রে কি করা উচিত? কারণ প্রতি বছরই একই রকমের আমরা টেন্ডেন্সি খেয়াল করি এবং আমরা একই রকম বক্তব্য দিয়ে থাকি। এটা লং টার্ম সলিউশন কি হতে পারে? ধন্যবাদ।
আর কারো থাকলে আমরা লাস্ট র্যাপ আপ করবো, এখন লাস্ট নিয়ে নিই, তারপরে যাবো মুস্তাফিজ ভাইয়ের কাছে। তৌফিকের কিছু যদি অ্যাড করার থাকে তৌফিকও। আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ, আব্বাসউদ্দিন না, আমি বিজনেস স্ট্যান্ডার্ডে কাজ করি। আমরা জানি সবাই যে করোনার এই সময়ের কারণে গরিবরা আরো গরিব হয়েছে, মানুষ কেনার সামর্থ্য হারিয়েছে বহু মানুষ। তো এরপরও একজন রিক্সা চালক আগে যিনি প্রতিদিন ১,৫০০ টাকা ইনকাম করতেন বা ১,০০০ টাকা ইনকাম করতেন, উনি এখন ২০০ টাকা ইনকাম করেন। ২০০ টাকা ইনকাম করে দিন শেষে উনি যখন দোকানে পাউরুটি খেতে যান, তার উপরে ওনাকে বেড দিতে হয়। গোসল করার জন্য যখন উনি সাবান কিনতে যান, ওনাকে তার উপরে বেড দিতে হয়। উনি যে বেড দেন, ট্রান্সকম গ্রুপের এমডি একই রকম বেড দেন, বসুন্ধরা গ্রুপের এমডি একই রকম বেড দেন, একই পাউরুটির উপর, একই সাবানের উপর। তো এটা হলো একটা করের ক্ষেত্রে একটা ভয়ানক বৈষম্য। করোনার এই সময় এই বৈষম্য দূরীকরণের জন্য উদ্যোগ নেওয়া যায় কিনা, এসব মানুষ প্রান্তিক এবং যারা একেবারেই গরিব, তাদের প্রোডাক্টের ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে ভ্যাটের কিছুটা ছাড় দিয়ে বড় লোকদের, ধনী মানুষদের ট্যাক্স বাড়ানোর, বা আমাদের একটা সময় কর নেপাল ছিল এনবিআর এ, কর নেপাল পুনঃপ্রতিষ্ঠা করে ফিল্ড অ্যাসেসমেন্টের ভিত্তিতে প্রোডাক্ট এবং সেবা এগুলো আলাদা আলাদা করে কর নির্ধারণের কোনো সুপারিশ আপনাদের থাকবে কিনা? থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি মনে করি সর্বশেষ দুটি প্রশ্ন কে মুস্তাফিজ ভাই বলবেন, তৌফিক বলবেন যদি বলার থাকে। আমার মনে হয় ভ্যাটের বিষয়টা তৌফিক বলেন। না, যেটা মুশকিল হলো যে আমাদের তো যখন করের মানে প্রস্তাবনাগুলোকে যখন ব্যবহার করা হয়, তখন এটার ব্যবহারিক দিকটাও দেখতে হয়। এখন ধরেন আপনি একটা সাবানের উপরে আপনি একটা ভ্যাট দিলেন, এবং সেইটার আমি কিনছি না একজন রিক্সাওয়ালা কিনছেন, এইটা কিন্তু মানে নির্ধারণ করা খুব কঠিন। ফলে কর কাঠামোতে আপনি সাম্য আনার কথা বলছেন, আমরাও একই কথাটা বলছি। সাম্যটা দুই ভাবে আনতে হয়। একটা হলো যে যেখানে আয়কর দেওয়ার জায়গা আছে, সেইটাকে আমরা আরো বেশি যেন এটাকে ইকুইটি এস্টাবলিশ করে, এটা যেন ন্যায়পরায়ণ ভাবে হয়, সেই জায়গাটাতে জোর দিতে হয়। ফলে আমরা কিন্তু ওই প্রস্তাবটাই করছি গত বাজেটে, যেখানে সর্বোচ্চ করের হার, যে সবচেয়ে যারা ধনী আছেন তাদের যে করের হারটা কমিয়ে আনা হলো, সেটাকে আমরা সমর্থন করছি না। আমরা বলছি যে এটাকে আবার বাড়িয়ে তাদের কাছ থেকে অধিকতর কর আহরণ করার কথা। দ্বিতীয়, আমরা যেটা বলছি যে খুবই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আছে, যেটা মূলত আমাদের একেবারে যারা গরিব মানুষ আছেন তাদের যে ব্যয়, তার সিংহভাগে এইটার পিছনে খরচ করেন, সেই জায়গাটাতে আমরা যেখানে যেখানে এখনো কর কমিয়ে আনার সুযোগ আছে সেটাকে কমিয়ে আনতে বলছি। যেমন আমরা বলেছি যে দেখেন তেল, তারপরে পেঁয়াজ, আদা, রসুনের মতো খুবই নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জায়গাগুলোতে আমরা কর কমিয়ে আনার কথা বলছি। এইটা আমার আয়ের ক্ষেত্রে, বা আপনি যে একেবারে বলছেন যে বড় শিল্পপতি যিনি আছেন তার আয়ের খুবই ক্ষুদ্র অংশ কিন্তু এই খাতে ব্যবহার হয়, কিন্তু একজন গরিব মানুষের আয়ের বড় খাতে ব্যবহার হয়। ফলে সেই জায়গাটা থেকে যদি আমরা কর করি, তাহলে এটাকে আর অনেক বেশি সহায়তা দেওয়া হবে গরিব মানুষকে। আর তৃতীয় যেটা আমরা বলছি সেটা হলো যে এই কর আহরণ অধিকতর করে ধনীদের কাছ থেকে, তারপরে সেটাকে নগদ সহায়তা হিসেবে যেন আমি সেই রিক্সাওয়ালা বলি বা সাধারণ যে একেবারে গরিব মানুষ আছে তার কাছে পৌঁছে দিতে পারি। তো সাম্যতা আনতে গেলে, ন্যায়পরায়ণতা আনতে গেলে আমরা এই ৩ ধরনের পদ্ধতির কথাই কিন্তু আমরা বলি। ফলে সেইটা যদি সরকার করতে পারেন সঠিকভাবে, তাহলে কিন্তু আমরা এটাকে সত্যিকার ভাবে আমরা যেই লক্ষ্যের কথা আপনি বলছেন সেই লক্ষ্যটা অর্জন করা সম্ভব। হ্যাঁ, আচ্ছা, না আমার মনে হয় যে আব্বাসউদ্দিন যে প্রশ্নটি করেছেন এবং তৌফিক সুন্দরভাবে উত্তর দিয়েছে। এখানে প্রশ্ন যেটা আমার মনে হয় দুভাগে দেখা যেতে পারে। একটা যেটা, সেটা হলো যে দেখেন আমাদের কর কাঠামো যদি আপনি দেখেন, তাতে দেখবেন যে ইনডাইরেক্ট ট্যাক্স, অপ্রত্যক্ষ কর হলো 2/3, প্রত্যক্ষ কর হলো 1/3। এখন যে কোনো একটা সোসাইটিতে আপনারা দেখবেন যে সাম্যের দিক থেকে যদি বিবেচনা করেন, প্রপোর্শনটা কিন্তু উল্টো হয় সাধারণত, যে ডাইরেক্ট ট্যাক্স থেকেই 70-80% আসে, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে আসে কম। কারণ হলো ইনডাইরেক্ট ট্যাক্সটা বেশিরভাগটাই
সাধারণত কম আয়ের মানুষের উপরে পড়ে। যেটা তৌফিক বললো যে সাবান আমি তো আর পার্থক্য করতে পারবো না, সাবান আমিও কিনছি, আরেকজন কম আয়ের মানুষও কিনছেন, তো এইখানে তারটা আমি ট্যাক্স কমালাম, আমারটা হয়তো অনেক সময় সম্ভব হয় না। তবে হ্যাঁ, এটা সম্ভব হয় যদি আমি কম দামি সাবান যে ধরনের আছে সেটার উপরে আমি ট্যাক্সটা কমানো, এইভাবে কিন্তু এটা করা সম্ভব আর কি। কিন্তু মূল সমস্যাটা থেকেই যায়, সেটা হলো যে ডাইরেক্ট ট্যাক্সের অংশটা আমাদের কম। আমরা যদি এটা বাড়াতে পারতাম তাহলে কিন্তু ওই যে রিডিস্ট্রিবিউশনটা বারবার আসছে আপনাদের কথায়, আমরা এই যে সামাজিক সুরক্ষা বলি আর ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করি, মূল ফিলোসফিক্যাল এটার মধ্যে এসেন্সটা হলো রিডিস্ট্রিবিউশন। বাজেটে আমরা সবসময় ডিস্ট্রিবিউশনের কথা বলি যে কোন খাতে কি গেল না গেল, কিন্তু বাজেটের সারা পৃথিবীতে একটা বড় ধরনের ফিলোসফি হলো ইটস এ টুল অফ রিডিস্ট্রিবিউশন, পুনর্বন্টনের হাতিয়ার। এই পুনর্বন্টনটা আপনি কিভাবে করবেন? আপনি যদি ডাইরেক্ট ট্যাক্সটা নিয়ে বেশি নিয়ে যদি আপনি তখন ওইটাকে সামাজিক সুরক্ষায় নিতে পারেন, স্বাস্থ্য খাতে নিতে পারেন, যেগুলো আমরা প্রস্তাব করছি, তাহলে কিন্তু এই পুনর্বন্টনটা হয়। সো এখানে একটা বড় ধরনের কিন্তু একটা আমাদের এই যে সক্ষমতা যে আমরা যে করতে পারছি না ডাইরেক্ট ট্যাক্স থেকে আদায়, এবং এই জন্য আমরা ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে নিচ্ছি। এবং আমরা কিন্তু প্রস্তাব করেছি যে নিম্ন আয়ের মানুষটা যেগুলো নেন সেখানে যত ধরনের ট্যাক্স আছে, এখানে আমদানি যদি হয়ে থাকে আমদানি শুল্ক আছে, এখানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আছে, এখানে ভ্যাট আছে, এখানে সাপ্লিমেন্টারি ডিউটি আছে। সো এগুলোর মধ্যে কিন্তু আমরা একটা সমন্বয় করতে পারি, কোনটা রেখে কোনটা আমরা বাদ দিতে পারি, এটা একটা। আর আর যেটা নাকি গোলাম শাহনি বলেছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অনেক বছর ধরে এই জন্য বলছিলাম যে আমাদের যে দুর্নীতি এবং আমাদের কমানো এবং সুশাসনকে শক্তিশালী করা, এটা যদি আমরা করতে পারি তাহলে এই ধরনের দুর্যোগে কিন্তু সেটা কাজে লাগে। আর এই দুর্যোগের সময় এটাকে শক্তিশালী করা আরো বেশি প্রয়োজন। সো এখানে দুটো দিক আছে, একটা হলো মধ্যমেয়াদী সংস্কার এবং এনফোর্সমেন্টের মাধ্যমে এটা করা, এবং আরেকটা হলো এই সময়ের দিক থেকে একটা আমি এক্সাম্পল বলবো, সেটা হলো যেমন নাকি এই যে আমাদের এই যে চলমান যে বাজেট আছে, সে বাজেটে যেটা করা হলো যে যদি ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস হয় তাহলে 50% তারা একটা জরিমানা দিয়ে এটাকে তারা রেগুলারাইজ করবেন। কিন্তু আমাদের এই আরেকটা লতে কিন্তু আছে যে এটা হলো শাস্তিযোগ্য অপরাধ। সো এখানে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এগুলোকে জরিমানা না করে যদি আমরা আইনের এনফোর্সমেন্ট করতে পারতাম তাহলে কিন্তু এগুলো অনুৎসাহিত হতো এবং আমরাও সেখান থেকে আরো বেশি হয়তো আদায় করতে পারতাম। বরং আমি বলবো ট্রান্সফার প্রাইসিং সেল যেগুলো যেটা সরকার করেছেন এটা খুবই ভালো। এটাকে কিভাবে আরো স্ট্রেংথেন করা, ফরেনসিক ক্যাপাসিটি বাড়ানো, লোকবল বাড়ানো, অর্থায়ন করা, গ্লোবাল ডেটাবেস গুলোর অ্যাক্সেস তারা যাতে পেতে পারেন, এই জায়গাগুলোতে আমার মনে হয় যে যদি আমরা নজর আরো বেশি দেই তাহলে এই দুর্নীতি দমন এটার মাধ্যমে আমরা সম্পদও বেশি আহরণ করতে পারবো এবং পুনর্বন্টনের জায়গাটাতেও আমাদের সক্ষমতা বেশি তৈরি হবে। আমার মনে হয় যে সেই জায়গাগুলোতে আমাদের নজর দেওয়া আরো বেশি প্রয়োজন বলে এটা এই কোভিড টাইমে আর একবার প্রমাণিত হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। মুয়াজ্জেম কিছু অ্যাড করতে চান? না, ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে বিস্তারিত আলাপ করলাম সিপিডির সুপারিশমালা, বিভিন্ন খাতে এবং অর্থনীতি, সামষ্টিক অর্থনীতির অবস্থাটা কেমন হবে, কি ধরনের আর্থিক কাঠামো হওয়া উচিত, কি ধরনের রাজস্ব নীতিমালা নেওয়া উচিত, এবং পরবর্তীতে আপনাদের অনেক প্রশ্নের উত্তরও আমরা দেওয়ার চেষ্টা করেছি। অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ প্রশ্নগুলি তুলে আনার জন্য। এবং আমাদের সাথে আপনারা যারা ছিলেন এতক্ষণ ধরে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আমার সিপিডির সহকর্মীদেরকে, গবেষক এবং ডায়ালগ ডিভিশনের যারা কাজ করেছেন তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মিডিয়া ব্রিফিং এখানেই শেষ করছি। ভালো থাকুন।